আচ্ছা, ভিডিও মানে স্ক্রিন শেয়ার তো দেখতে দেখতে পাচ্ছেন সবাই না? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আব্বু, আব্বু, কোনো কথা নেই। আচ্ছা, ওকে, আমাদের শুরু হয়ে গেল। আর যারা জয়েন হয় না আসলে তারা পরবর্তী দেখে কভার করে নেবে। আমরা মেবি ফাইল সব দেখছিলাম, সব বলতে আমরা যেখানে ইম্পর্টেন্ট গুলো আমরা দেখছিলাম, বাকি হয়তো কিছু আমরা মিস গেছে। আর যেগুলো এখন বাকি যেগুলো মিস গেছে তো ওইগুলো আমাদের তেমন মানে কি বলে মানে কি বলে সেটাকে প্রয়োজন পড়বে না আর কি। আর বাকি মেবি আমি স্ক্রিপ্টের কথা বলছিলাম, তো এটা আমি পরে দেখাবো একটা, কারণ অ্যাডভান্স লেভেলে যখন যাবো তখন আমরা দেখাবো, আপাতত আমাদের দরকার পড়বে না। কারণ স্ক্রিপ্টে কিছু জিনিস আমাদের কাজ লাগবে, কিছু প্লাগ ইন আছে স্ক্রিপ্টের, কিছু মডিউল আছে, ওইগুলো সেট আপ করে আমরা স্ক্রিপ্ট দিয়ে কিছু কাজ করব। ওকে, সো আজকে আমাদের যেটা হচ্ছে এটা হচ্ছে এডিট। এডিটে আমরা এখন কি কি পাবো এইগুলো আমরা দেখবো। এডিটে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আনডু রিডু, যেটা হচ্ছে আমরা মাউসের রাইট বাটন আমরা দেখছিলাম যে আনডু রিডু। আপু চুপ, কোন কথা নাই, যা শুনে শুনে থাকো। ঠিক আছে, সো এই এডিটের যে আনডু রিডু জিনিসটা আমরা ভালো করে জানি যে কন্ট্রোল জেড আর কন্ট্রোল জেড। ওকে, সো এডিটের কথাটা আরে আমার চার্জ হয়ে শেষ হয়ে গেল, আমি একটু চার্জ কানেক্ট করে নিই ল্যাপটপটা। ওকে, ঠিক আছে, এডিটের যে বিষয়টা, ব্যাকগ্রাউন্ড গুলো কই, হ্যাঁ, এডিটের মধ্যে আমাদের আনডু রিডু আমরা অবশ্যই জানি। বাকি হচ্ছে কপি, কাট, কপি, পেস্ট, পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন প্লেস, এগুলো আমাদের দরকার আছে। এবং পেস্ট অল আর্টবোর্ড, এইগুলো আমরা শিখবো এখন। সো কপি পেস্টের বিষয়ে আমরা সবাই জানি যে কপি পেস্টটা কি। যেমন ধরেন আমি একটা, এটা একদম ছোট হয়ে গেছে, আমি এটা ডিলিট করে দিলাম। এই ধরেন আমি একটা নিলাম এটা, এটা আমি কি করলাম, কপি করবো, যেটা হচ্ছে ওয়ার্ডে বলেন যে কোনো ডকুমেন্টে, ব্রাউজারে, সব ক্ষেত্রে কন্ট্রোল সি দা কপি, কন্ট্রোল বি দা পেস্ট। এই দেখেন পেস্ট হয়েছে, তাই না? আমি এবার কন্ট্রোল দিয়ে পেস্ট দিলাম, এই দেখেন দিলে কি হচ্ছে, পেস্ট হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কি কপি, কন্ট্রোল সি দা কপি, কন্ট্রোল সি দা ভি দিয়ে পেস্ট, এটা আমরা জানি সবাই। ঠিক আছে, তো এইখানে কিছু বিষয় আছে যেগুলো এক্সট্রা বিষয়। ঠিক আছে, তো এগুলা কি কি, যেমন কার্ডের বিষয়টা তো আপনারা জানেন যে কার্ড কথাটা হচ্ছে এখানে যেমন এটা আছে, কাট করলাম, এটা নাই, এরপর ওইটা গিয়া অন্য জায়গায় পেস্ট হবে যেখানে পেস্ট হওয়ার কথা। এটা হলো একটা বিষয়, কাটের বিষয়টা। তো কপি, কাট, পেস্ট, আমরা এই তিনটা জিনিস সচরাচর জানি সবাই, কিন্তু কপি ইন ফন্ট এই কথাটার মানে কি, এবং কপি ইন ব্যাক এই কথাটার মানে কি, এই কথাটা মানে বলতে হলে আমি একটা জিনিস করি, জাস্ট এইভাবে দেখেন, আমি জাস্ট এটাকে কালার চেঞ্জ করলাম, এটা দেখি কি কালার, এটাকে আমি এই কালার দিলাম, এটাকে আমি এই কালার দিলাম, এই কালার, এটাকে দিলাম এই কালার। ওকে, আচ্ছা, এখানে আমাদের চারটা অবজেক্ট আছে। ঠিক আছে, সো সবার নিচে অবজেক্ট কোনটা,
সবার অবজেক্ট নিচের হচ্ছে এইটা, ঠিক আছে? এরপরে হচ্ছে কোনটা, এরপর হচ্ছে এইটা, এরপরে কোনটা, এরপরে কোনটা আমি বুঝছিলাম, এটা এখানে আনতে হবে তাহলে বুঝবো। হ্যাঁ, এরপরে হচ্ছে আমার এইটা, ঠিক আছে? এইটা, এটা, এটার পরে কোনটা আছে, এটার পরে কি এইটা নাকি এটা, নাকি এটা? এবার দেখতে দেখতে দেখেন, মানে তার মানে হচ্ছে এই অবজেক্ট এটা নিচে যাচ্ছে, তার মানে এটা এর উপর হচ্ছে এটা, মানে সবার উপর হচ্ছে এই অবজেক্টটা আর সবার নিচে হচ্ছে এইটা, ঠিক আছে? সব বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখন আসেন, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমি আমি এটার হাইড করে দিলাম। ওকে, এখন আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি সবসময় সেম। এখন পেস্টের ক্ষেত্রে বিষয়গুলো আসবে। প্রথম বিষয় হচ্ছে আমার এখানে একটা সেম কালার, তো মানে এটার উপর ব্যাক, এইটা যে ইয়াটা আছে এটার উপর এইটা আমি যদি পেস্ট করি, সচরাচর পেস্ট করি, আমি একটু লেয়ারটা যাই তাহলে বুঝবেন। এই লেয়ার, এখন দেখেন এটা সিলেক্ট করা আছে, দেখবেন এটা কি গ্রিনের উপরে, তাই না? সো এখন আমি যেটা পেস্ট করব, ও শিট, ওকে, এখন আমরা যেটা পেস্ট করব এটা কি হবে, দেখবেন এই যে এটা আছে এটার উপরে পেস্ট হবে। সচরাচর যেটা বি দিয়ে পেস্ট করব, কন্ট্রোল বি, এই দেখেন এটা ছিল আমার আগেরটা, এখন নতুন করে এটা পেস্ট হয়েছে এবং এটা সিলেক্ট হয়েছে, দেখছেন? এটা ছিল আগেরটা, এটা ছিল কন্ট্রোল বি সচরাচর যেটা, ঠিক আছে? আমি এটা ডিলিট করে দিলাম। এখন আবার আসেন, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কি করলাম, কপি করলাম। কপি করার পরে প্লেস ইন ফ্রন্ট মানে কি, কথাটা বুঝছেন? কপি পেস্ট ইন ফ্রন্ট মানে হচ্ছে এটা হবে এই যে পজিশনটা, এই যে পজিশনটা, যে পজিশন আছে সেম পজিশনে, এবং এটার উপরে পেস্ট হবে। কোনটার? এইটার উপরে। আপনি এটা দিকে লক্ষ্য করেন, দেখবেন যে নতুন একটা হচ্ছে কি, এটা নিচে নামে যাচ্ছে, নতুনটা উপর আছে, উপর হয়েছে। কিভাবে? কন্ট্রোল, দেখেন, এই দেখেন আমার আগেরটা কিন্তু এটা ছিল এটা, এখন কিন্তু এটা নিচে নেমে গেছে, উপরে এটা হয়ে গেছে। এবং এটা কি অন্য কোনো জায়গায় হয়েছে? আমি যখন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করছি তখন কিন্তু এখানে হয়েছিল, এখন কিন্তু আর এখানে হয় না। এখন এটা সেম আগের যে জায়গায় ছিল, সেম অ্যাজ ইট ইজ, ওই জায়গায় এক পিক্সেল বা এক সুতা পর্যন্ত নড়ে নাই, ঠিক আছে? এটা কোনটা? এটা হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট, যেটা হচ্ছে কন্ট্রোল এফ, ঠিক আছে? আর পেস্ট ইন ব্যাক কোনটা? আমি এবার দেখেন এখানে দুইটা কিন্তু আছে, দুইটা সেম কালার, অথবা আমি এটাকে কালারটা একটু চেঞ্জ করে দিলাম, ধরেন এইটাই করলাম, এই, ঠিক আছে? ওকে, এখন আমি যদি কন্ট্রোল, আমি কিন্তু কপি এটা করি নাই, এর আগের কালারটা করছিলাম। এখন আমি এটা কি করব, কপি ইন ব্যাক করব। ব্যাক করলে দেখবেন যে এই যে এটা আছে এটা নিচে হবে, এখন দেখবেন এটা নিচে হবে। কন্ট্রোল বড় হাতের বি বা বাবার বি, বাটার বি, আমি যদি প্রেস করি তাহলে এখন দেখেন এটা কিন্তু আগে আমার এটা কিন্তু এই কালার হয়ে গেছে, কিন্তু দেখেন এটা উপরে মাছ, এরপরে পিছনে হয়েছে। এটা বিষয়টা বুঝছেন? কন্ট্রোল কপি ইন ফ্রন্ট আর কপি ইন ব্যাক মানে কি? জি ভাই। এটা হচ্ছে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আমাদের প্রচুর কাজ করবে এগুলো নিয়ে। এবং মনে করেন কোনো একটা আমরা একটা লেয়ার নিয়ে কাজ করতেছি, কিন্তু আমরা লেয়ারটা পিছনে নিতে হবে, তাহলে কিভাবে নেব, কিভাবে নেব? এটা হচ্ছে একটা হচ্ছে কপি দিয়ে, কি কপি একটা থেকে যাবে, তাই তো? কিন্তু আমি কি করলাম, ধরেন এটা ডিলিট করে দিলাম, এখানে একটা আছে এটা ডিলিট করে দিলাম, এটা নিয়ে নিলাম। ওকে, এখন আমার কথা হচ্ছে এই জিনিসটাকেই আমি মনে করেন যে এই সবগুলা নিচে নেব, কিভাবে নেব? ও, এটা তো আমি শর্টকাট মেবি দেখাইছিলাম ইয়াতে, এইখানে ফ্রন্ট কি বলে অ্যারেঞ্জের ক্ষেত্রে দেখাইছিলাম না, যে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, এগুলো দেখাইছিলাম। এখন এখানে দেখেন আমি যদি কন্ট্রোল এক্স দিয়ে কাট করি, তারপরে কি করলাম, তারপরে যদি আমি কন্ট্রোল কি করলাম, কন্ট্রোল বি দেই, বড় বাটার বি, তাহলে কি হচ্ছে এটা দেখেন সবগুলা নিচে চলে গেছে, দেখছেন? আবার যখন এটা কি করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এবং দিলাম এফ, কন্ট্রোল এফ, তার মানে সবগুলোর উপরে চলে আসছে। বিষয়টা বুঝছেন? এখন ধরেন এটা আছে কি, এটা আছে মনে করেন প্রায় সব দ্বিতীয় নাম্বার, বা এটা আছে এই সবার নিচে আছে এটা, বা এটা আছে দ্বিতীয় নাম্বার, এটাকে আমি সবার উপর আনবো, তাহলে কিভাবে আনবো? কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ, মানে হচ্ছে কি, যে এটা সেম পজিশনে থাকবে, কিন্তু এটা উপরে চলে আসবে, ঠিক আছে? কাট করে আনতে আনতে হবে এইভাবে, তাহলে কি হবে, ওইটা চলে আসবে সবার উপরে। আবার যদি চাই যে এটা সবার নিচে চলে যাবে, তাহলে কন্ট্রোল এক্স, কন্ট্রোল বড় বাটার বি প্রেস করলে সবার নিচে চলে যাবে। এখন দেখেন সবার নিচে এটা। এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে পেস্ট ইন ফন্ট এবং পেস্ট ইন ব্যাক বিষয়টা ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ। ওকে, আচ্ছা, এইটার কিন্তু ওইটা এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি, কপি ইন প্লেস।
আচ্ছা এই জিনিসটা দেখেন আমি কপি করলাম, কপি বা কাট যদি করি, এটা হচ্ছে কি, এটার আপনার এখানে যদি দেন পেস্ট এন্ড বিগ, তাহলে কি হচ্ছে আমাদের যেটা হচ্ছে এফ এর যে বিষয়টা, ওই সিস্টেমটা এখানে অ্যাপ্লাই হচ্ছে, যেটা হচ্ছে প্লেস এর বিষয়টা, সেম প্লেস এর ক্ষেত্রে আর কি। সো আপনার কন্ট্রোল বি দিয়ে যেটা আসতেছে এটার এটা সেম আসতেছে, তবে এটার এটা পার্থক্য হচ্ছে এটা সামনের দিকে হবে, এটা পিছনের দিকে হবে, আর এটা সচরাচর যেটা হয় মানে এজ ইট ইজ যেভাবে হয় সামনে হইতে থাকে, সামনে হইতে থাকে। আমি যদি কন্ট্রোল বি দিয়ে এটা দিয়ে পেস্ট করি যেভাবে হবে এটা সেম হবে, কিন্তু এইটা হবে মানে এটা হবে এটা পছন্দ মতো জায়গায়, আর এটা হবে আমার পছন্দের জায়গায়, মানে আমার আগের যে অবজেক্টটা যে জায়গায় ছিল সেম জায়গায় হবে। ঠিক আছে? ওকে, এরপর একটা অপশন আছে দেখেন, পেস্ট অন অল আর্টবোর্ডস। ওকে, একটা জিনিস দেখেন, আমি এখানে আর্টবোর্ড কয়টা, একটা, তাই না? এখানে আউটপুট একটা না, এই দেখেন আউটপুট 1 আর 01 আউটপুট 1। আমি আরেকটা কি করলাম, এখানে একটা আউটপুট নিলাম, এখানে একটা আউটপুট নিলাম। ওকে, ঠিক আছে? আমি কি করলাম, এটা আমি কি করলাম, কপি করলাম। কপি করে এখানে দেখেন যে অপশন আছে যে পেস্ট অন অল আউটপুটস, তার মানে সবগুলো আউটপুটে সেম পজিশনে আপনার এটা পেস্ট হবে, সেম পজিশনে, কিন্তু এটা কিন্তু মিডলে হয় নাই। আমি যদি এটা মিডলে না, আমি যদি এটা মিডল করি, অ্যালাইনমেন্টে গিয়েছে আমি মিডল করি, আচ্ছা এইখানে তো অনেকগুলো বিষয় বাকি রয়েছে, এগুলো তো মেবি মিস হয়ে গেছে নাকি বলতে পরে বলবো, বুঝতেছি না। এই দেখেন এখন এটা মিডল তো, তাই না? আমি এটা আবার কপি করলাম, কপি করে কি করলাম করবো, আমি এখান থেকে যেটা হচ্ছে শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার ভি, এটা আমি দিলে দেখবেন যে এবার একবার সেন্টার হবে। এবার দেখেন এটা হচ্ছে সেন্টারে, এটাও সেন্টারে, এটা যেমন সেন্টার আছে। ঠিক আছে? So, এটা হচ্ছে মূল মূল বিষয় যে প্লেস অন আর্টবোর্ডে, মনে করেন যে আপনার এই অনেকগুলো আর্টবোর্ড নিয়ে কাজ করতেছেন, মনে একটা আর্টবোর্ডের সেম ডিজাইনের কোনো কখনো হইতে পারে কিরকম, যেমন মনে করেন স্টুডেন্ট আইডি কার্ড আপনি তৈরি করবেন, ঠিক আছে? সো অনেকগুলো স্টুডেন্ট আইডি কার্ড আপনি তৈরি করে ফেলছেন, ঠিক আছে? এখন ওই আইডি কার্ড সবগুলো আলাদা আলাদা আর্টবোর্ড নিয়ে আপনি করছেন, এখন আপনি চাচ্ছেন যে একটা আমি প্রত্যেকটা চেঞ্জ করতে হইব, প্রত্যেকটা এই সেম জিনিসটা বারবার করতে গেলে আপনার অনেক সময় যাবে। তো শর্টকাটটা কিভাবে, শর্টকাটটা হচ্ছে একটা আর্টবোর্ড আগে প্রথমে ডিজাইনটা নিয়ে নেবেন, নেওয়ার পরে ধরেন আমি কি করলাম, এটা আমি এখানে ডিলিট করলাম, এটা এখানে আছে নাই, আমি এটা কাট করলাম, করার পরে আমি এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। এখন যেমন এটা তো, এখানে আমি কি করলাম, অল্টার কন্ট্রোল শিফট অল্টার ভি দিলাম, তার মানে দেখেন এখন কি হচ্ছে, সবগুলোতে নতুন করে একটা করে add হয়ে গেছে। তখন ওই সেম বারবার জিনিসটাকে আমি একটা বারবার প্রত্যেকটা করতে হবে না, একটা করলেই বাকি সবগুলা কি হবে হয়ে যাবে। এটা হচ্ছে শর্টকাট সিস্টেম, যেটা যখন আপনার একাধিক আউটপুট নিয়ে কাজ করবেন বা এরকম ছোট ছোট কার্ড নিয়ে, যেমন স্টুডেন্ট কার্ড করবেন, তো স্টুডেন্ট কার্ড ধরে একজনে করা হয় না, একটা প্রতিষ্ঠানের অনেকগুলো হয়, বা কোনো অফিস কার্ড হতে পারে, এমপ্লয়ি কার্ড, এইগুলোর ক্ষেত্রে, বা এই কি টাইপের অনেকগুলা ডিজাইন, মনে করুন এই কি টাইপের ডিজাইন অনেকগুলা ভিন্ন নামে হইতেও পারে, হ্যাঁ? সো তখন এইগুলা অ্যাপ্লাই করতে সহজ আর কি, ঠিক আছে? সো আপনারা কি বুঝতে পারছেন, পেস্ট ইন ফন্ট, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন প্লেস, পেস্ট অন আর্টবোর্ডস, এই বিষয়টা কি ক্লিয়ার আপনারা? জি ভাই ক্লিয়ার। ওকে, কারণ হচ্ছে কিন্তু আমি বলি এই জিনিস তো আমি তো কাজ করতে গেছি, দেখবেন যে অনেক সময় ঠাস ঠাস করে ফেলতেছি, তখন তো বুঝবেন না যে আসলে ভাই কি করছেন। ঠিক আছে, যখন এই জিনিসটা ভালো করে মাথায় করে ভালো করে প্র্যাকটিস করবেন, দেখবেন যে আমি কি করছি না করছি আপনি তো মানে চোখে ভালো দিয়ে দেখলে বুঝবেন যে আমি এটাই করছি, এছাড়া কোনো উপায় নাই। ঠিক আছে? ওকে, এটা হচ্ছে কি, এখানে আরেকটা অপশন দেখেন, ক্লিয়ার যে বিষয়টা, ক্লিয়ার বিষয় কিন্তু মানে জাস্ট ক্লিয়ার করে ফেলা, মুছে ফেলা, এটা আর কি, এটা আমাদের দরকার নাই। ফাইন্ড এন্ড রিপ্লেস, ফাইন্ড এন্ড রিপ্লেসে এখানে আমাদের তেমন কিছু কাজ নাই, তবে এটা কিসের ক্ষেত্রে ইউজ করা হয় আমি এটা কখনো ইউজ করি নাই। বুলেট, ক্যারেক্টার, ক্যারট, কিন্তু অনেক কিছু দেওয়া আছে, লেখার ক্ষেত্রে এটা কাজ লাগে, আমি এখন এই জিনিসটা আমি কাজ করি নাই। ঠিক আছে, একটু ট্রাই করি আপনাদের জন্য শিখে দেয়, হ্যাঁ? তাহলে আমার একটা শিখাই যাবো জিনিসটা আসলে কি ফাইন্ড এন্ড রিপ্লেস কাজ করে কিনা। লরেম পুজেরে আমি ধরেন এখানে কি করলাম, এই মুহূর্তে কে এলো আবার, উনি তো আছে মেবি। ওকে, আচ্ছা, তো আমি জাস্ট এটা করলাম, করে আমি জিনিসটা কপি করলাম, হ্যাঁ, কপি করলাম,
এখন আরেকটা কপি করে দিলাম এখানে, এবং এটা আমি এইখানেও দিলাম। ওকে, ঠিক আছে। এবার দেখি তো ফাইন্ড এন্ড রিপ্লেস কি আসে। ফাইন্ড এন্ড রিপ্লেস এইটা দিলাম, ফাইন্ড। ও গুড। দোস্ত আমি জিনিসটা আগে জানতাম না যে কি বলে ইলাস্ট্রেটরে এই জিনিসটা ধরে, অথচ আমরা এই জিনিসটা করতে গেলে নতুন করে ইয়ে করতে হইতো, চেঞ্জ করতে হইতো। ঠিক আছে, তো শর্টকাট জিনিসটা আমি আপনাদের শিখে থেকে শিখলাম। এমন কিছু হচ্ছে ম্যাচ কেস, কেস যেটা হচ্ছে সেম হইলে অ্যাজ ইট ইজ সেম, ধরেন এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, এটা হচ্ছে স্মল লেটার, এই ক্ষেত্রে যদি আপনি এটা ইজি দেন, এখন কখনো এটা করবে না, কি বলে ফাইন্ড করবে না, কাজ করবে না। কারণ এটা বড় হাতের, এটা বড় হাতে হইতে হবে, এটা ছোট হাতের, এটা ছোট হতে হবে, এইভাবে যদি মিলে তাহলে ঠিক আছে। এরকম আছে কি চেক হিডেন লেয়ার। সো হিডেন যদি কোনো লেয়ার থাকে, আমরা কখনো আমরা হাইড আর ইয়াকে দেখছি, হাইডেরটা, আচ্ছা হাইডেরটা আমরা এখানে কোথায় জানি পাবো, হাইড রিপ্লেস এখানে আছে। সো এখানে আমরা পড়বো হাইড আনলক এগুলা। তো তখন দেখাবো জিনিসটা আর কি, যে হিডেন লেয়ার গুলা কি বলা হয়েছে। ঠিক আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে চেক হিডেন লেয়ার, যদি কোনো লেয়ার আমরা হাইড করে রাখি ওইটাকে চেক করবে, ওইটাকে ছাড়বে না। এরপর ফাইন্ড হোল ওয়ার্ড, মানে যতগুলো শব্দ ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডে চেক করবে। চেক লক লেয়ার, লক করার লেয়ারটা পর্যন্ত চেক করবে, যে লেয়ারটা আমরা ক্লিক করলে কাজ করে না ওই লেয়ারটা পর্যন্ত কি করবে, ফাইন্ড রিপ্লেস করবে, তাই রিপ্লেসটা কাজ করবে। আমি আবার দেখাই কিরকম। আমার ধরেন এটা কি, এখন আমি এডিট করতে পারতেছি, ক্লিক করতে পারতেছি, তাই না? আমি কি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, এখন এডিট সিলেক্ট হচ্ছে না, তাই না? ওকে, সো আমি ফাইন্ড এখানে রিপ্লেসে যাব, যদি আমি চাচ্ছি যে এই জিনিসটা আমি দিয়া করব, চেঞ্জ করব কি দিয়ে, ধরেন এ দিয়ে, ছোট করে দিয়ে আমি এখন কি করলাম, লক লেয়ার দেখে ফাইন্ড দেই, এই দেখেন সিলেক্ট হচ্ছে। এবং আমি কি করলাম, রিপ্লেস এন্ড রিপ্লেস অল দিয়ে দিলাম, এই দেখেন। ওকে, থ্রি তিনটা চেঞ্জ হয়ে গেছে, এখানে একটা ছিল এটা হয়ে গেছে, এখানে একটা হয়ে গেছে, এই একটু হয়ে এসে গেছে। দেখছেন, এটা কিন্তু এখনো কিন্তু কাজ করে না, এটা দেখেন, এটা কিন্তু এখনো কাজ করে না। তো এই জিনিসটা আমি আপনাদের শিখে থেকে আমি শিখলাম যদিও, তো আমি বলে দেই, ম্যাথ হচ্ছে প্রত্যেকটা স্মল, ক্যাপিটাল এর ক্যাপিটাল, স্মল এর স্মল। কিরকম, আমি আবার দেখাই, ধরেন এটা হচ্ছে কি, ও এটা তো লক, লকটা ছোট আগে। ওকে, এখন এটা হচ্ছে কি, এলটা আমি ছোটতে দিলাম, আর এটা কি বড় হাতের। তো আমি এখন সার্চ করব বড় হাতের এলটা, হ্যাঁ আমি এটা কেটে দিলাম, কি এডিট থেকে ফাইন্ড রিপ্লেস এল সার্চ করব, এটা হচ্ছে কি ম্যাথ কেস। এখন এই ক্ষেত্রে আমি কি করছি দেখেন, দেখেন তো, ফাইন দিলে শুধু এটা দেখাবে, এটা দেখাবে না, এই দেখেন হচ্ছে না, সার্চ কমপ্লিট, মানে আর পাইতেছে না, এইটা আছে। আমি যখন রিপ্লেসও দেই, শুধু এইটা রিপ্লেস হবে, এটা কোনো রিপ্লেস হবে না। ও সরি, আমি কাইন্ডা রিপ্লেস দেই নাই, এখান থেকে কই ফাইন্ড, এই দেখেন রিপ্লেস এন্ড ফাইন্ড হয়ে গেছে, সার্চ কমপ্লিট আনলাই, এখনো তো হয় নাই। কিন্তু যদি আমি কি করতাম, ফাইন্ড এন্ড রিপ্লেস থেকে আমি কেসটা তুলে দেই, এখন দেখবেন যে এইটাও চেঞ্জ হয়ে গেছে, এইটাও চেঞ্জ হয়ে গেছে। ফাইন্ড রিপ্লেস দেখেন দুইটা চেঞ্জ হচ্ছে, রিপ্লেস অল, এটা চেঞ্জ হয়েছে, এটা বড়তে থাকার কারণে বড়তে রয়েছে, এটা ছোটতে থাকার কারণে ছোটতে রয়েছে। সো এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেল, যে ম্যাচ কেস, কেস এটা স্মল হলে স্মল, ক্যাপিটাল হলে ক্যাপিটাল। এই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কি হয়, যখন আপনি অনেকগুলো লেখা লিখবেন, ইভেন আপনারা যখন বই, কিন্তু যারা বই নিয়ে কাজ করবেন, বই বাইন্ডিং এর জন্য কাজ করা হতে পারে, আপনার প্রেসে যখন কাজ করতে যাবেন বইয়ের জন্য ফরম্যাট তৈরি করার জন্য, সো এখানে একটা শব্দ চেঞ্জ করার ক্ষেত্রে এইগুলো, এই ফর্মুলাটাতে ইউজ করতে পারেন। মেবি এই জন্যই এটা আমি, কারণ হচ্ছে বই কখনো এইভাবে কাজ করা হয় না, তো সো এই জিনিসটা আমি চেক করে নিই। সো হচ্ছে এটা হচ্ছে কি স্মল লেটার, ক্যাপিটাল লেটার, এটা হচ্ছে হিডেন লেয়ার গুলো, যে লেয়ারটা হাইড করা আছে। এটা হচ্ছে ফাইন্ড হোল ওয়ার্ড, যে শব্দের প্রত্যেকটা সব শব্দের জিনিসটা, হ্যাঁ কথা বলা হয়েছে। এটা হচ্ছে কি লক লেয়ার, যে লেয়ারটা লক করা আছে। আর এটা হচ্ছে কি সার্চ ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড হচ্ছে কি আপনার এটা কিন্তু এটার পরে এটা লেয়ার অনুসারে সিরিয়াল বা একটা পরে যাবে, কিন্তু ব্যাকওয়ার্ড হচ্ছে কি উল্টা দিকে আবার যাবে। ঠিক আছে, ফরওয়ার্ড মানে একটা এটার পরে এটা, এটার পরে এইভাবে সিরিয়াল দিয়ে থাকবে, এইভাবে সিলেক্ট হবে, সার্চ করবে। কিন্তু ব্যাকওয়ার্ড দিলে এটা উল্টা দিকে যাবে, ঘড়ি কাটার উল্টা দিকে। আচ্ছা, ইগনোর এসেন্ট, এই জিনিসটা আমি মেবি এসেন্ট, এক্সেন্টের কথাটা মানেটা জানি কি, মেবি কোনো ইয়ে নাকি, যে কথাটা মানে জানি কি, আমি তো ভুলে গেছি। এক্সেন্টের মানেটা কি, আহ
নো ম্যাচ ফাউন্ড। আচ্ছা এটা মানেটা আমি বুঝতেছি না, কি জানি এটা শব্দটা আমার কাছে কেমন যেন লাগতেছে, অতটা মনে আসতেছে না। ওকে, সো এইগুলো ক্ষেত্রে আপনার যত যেগুলো লাগবে, যদি আপনার ওই বুক বাইন্ডিং করেন বা কোনো লেখা অনেকগুলো লেখার ক্ষেত্রে এই জিনিসটা দরকার পড়বে। যদি আমি এই পর্যন্ত আমার দরকার পড়ে না, কারণ আমি ওই টাইপের কাজগুলো করতে গেলে হয়তো যে লেখা বলেছে নতুন করে লিখে ফেলছি, বা শব্দটা আপনি খুঁজে বাই করে আস্তে আস্তে করে এডিট করে নিচ্ছি আর কি। তো এখন একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে আপনার এটাতে ফাইন্ড এন্ড রিপ্লেসে চেঞ্জ করতে পারেন। ওকে, ঠিক আছে। এখন আসি আমাদের পরবর্তী বিষয়টা কি। পরবর্তী হচ্ছে নেক্সট, এটা হচ্ছে এডিটেবল না আছে, নাইন আছে, তো কোনো একটা কাজ হয় ফাইন্ড নেক্সট, যখন একটা ফাইন্ড করলাম এবার নতুন করে পরবর্তী ক্ষেত্রে এটা আসে আর কি। যেহেতু এখানে আমরা এখানে সবকিছু পেয়ে যাচ্ছি যে ফাইন্ড, ওকে ফাইন্ডের পরে আবার আছে কিন্তু ফাইন্ড রিপ্লেস বা ফাইন্ডে আবার ক্লিক করলে একটা পর একটা চেঞ্জ হয়। যেমন ধরেন এ দিলাম ফাইন্ড, হ্যাঁ, আবার কিন্তু দেখেন আবার ফাইন্ড নেক্সট এই লেখা শব্দটা আছে, ঠিক আছে। এখন দেখেন এই আছে ফাইন্ড নেক্সট, এখন আমি যদি দেই আবার কিন্তু চেঞ্জ হবে, এই দেখেন এটা সিলেক্ট হয়েছে, আবার দিলে কিন্তু এটা সিলেক্ট হবে ফাইন্ড নেক্সট। ওকে, ঠিক আছে। তো এইখানে বিষয়টা গেল ক্লিয়ার হইলো। এরপর আসেন যে চেক স্পেলিং, এই বিষয়টা দেখেন, স্টার্ট করি। এখানে দেখেন কিছু শব্দ আছে, যেমন এটা ছিল কি লরেম পুজেম, হ্যাঁ, লরেম, লরেম কথাটা এখানে সে লরেম এই শব্দটা ইংরেজি বলতে ইংলিশে ডিকশনারিতে নাই, ইউএসএ ডিকশনারিতে। তো সাজেস্ট হিসাবে সে কি দিতেছে ফরেম, হ্যাঁ, এরকম টাইপ দিচ্ছে। মানে কিছু ক্ষেত্রে আপনাদের ইংলিশ লিখবেন, তখন এটা শর্টকাট কিভাবে পাবেন। আমি যদি এটা ইংলিশ লিখি, একটা শব্দ লিখলাম আই ডোন্ট নো, হ্যাঁ, কিন্তু আমি এখানে নোর জায়গায় লিখলাম ও, ঠিক আছে। যে এটা দেখি এখান থেকে কোনো শব্দ আমাদের ভুল পাই কিনা। স্পেলিং করলাম, স্টার্ট দিলাম, এই দেখেন নো, এখানে কি আছে নিউ, হ্যাঁ, নক, নট, নব, অনেকগুলো শব্দ দিচ্ছেন, নো শব্দ কিন্তু দিয়ে দিচ্ছে। এখন আমি এখানে ক্লিক করে যদি চেঞ্জ দিই, তার মানে এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে চেক স্পেলিং, আপনার ওই কখনো ওইগুলো দেখ আপনি চেক করে নিতে পারেন। যখন অনেকগুলো লেখা বইয়ের ক্ষেত্রে বলেন, ইংলিশ বই বা কোনো অনেক কিছু ডকুমেন্ট বড় কিছু লিখতে বেশি লেখা থাকলেই আপনি এই জিনিসটা ফলো করার চেষ্টা করবেন, তাহলে আপনার সহজেই স্পেলিংটা ধরতে পারবেন। ইংলিশ ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বাংলা ক্ষেত্রে হবে না, ঠিক আছে। আচ্ছা, কাস্টম ডিকশনারি আছে, কিছু শব্দ আছে যেগুলো আপনার হয়তো তারা এখানে ভুল বলতেছে, কিন্তু শব্দটা আপনার কাছে কঠিন, সব মানে রাইট, অথবা বাংলা শব্দ এটাকে ইংলিশে আপনি ইউজ করেন, এই ক্ষেত্রে শব্দটা যদি আপনি সেট করে রাখতে চান যে ভুলটা না ধরুক বা এটা ভুল হিসেবে না কাউন্ট হোক, এই ক্ষেত্রে আপনি এভাবে দিয়ে দিলে এটা কিন্তু ভুল তারা ধরবে না, ঠিক আছে। ওকে, এডিট কালার, কালার এখানে এর ক্ষেত্রে আমাদের তেমন কাজ লাগবে না, কিন্তু কনভার্ট গ্রে স্কেল, কনভার্ট আরজিবি, এই জিনিসগুলা, গ্রে স্কেলটা কি আর আরজিবিটা কি, তো আরজিবি জানেন, গ্রে স্কেলটা কি। সো গ্রে স্কেল হচ্ছে, এটা হচ্ছে হোয়াইট এন্ড ব্ল্যাক দুইটা কালার, ঠিক আছে। গ্রে স্কেল হচ্ছে আপনার হোয়াইট এন্ড ব্ল্যাকের দুইটা, ব্ল্যাকের কালার কম্বাইন, ঠিক আছে। এই দেখেন এখন এই যে জিনিসটা কিন্তু আমি কনভার্ট করছি যখন, তখন কি হচ্ছে, এটা গ্রে কালার এসে গেছে, গ্রে স্কেল যেটা। তো এখানে কালারই মাত্র আছে একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে ব্ল্যাক, মানে মোট কথা হচ্ছে ব্ল্যাক একটা কালার, তার কোনো কালারই নাই, এদের কালার নেই। 100% দিলে ব্ল্যাক, আর কালার না দিলে 0 দিলে হোয়াইট, আর বাকি মাঝখানে হচ্ছে এটা গ্রে যেটা বলা হয়, এই জন্য এটা বলা হয় গ্রে স্কেল, ঠিক আছে। সেখান থেকে আপনি সহজে একটা জিনিস কি আপনার মানে কি বলে, আমি ধরেন এটা এটা কোন কালারে ডিজাইন করলাম, এটা হচ্ছে কি আরজিবি কালার, তাই না। এখন আমি এটাকে সেম ওয়ে কনভার্ট, সেম ওয়ে মেবি কনভার্ট হবে না, দেখি ট্রাই করে। না, সেম ওয়ে কনভার্ট হবে না কেন, কারণ হচ্ছে ডকুমেন্ট হচ্ছে আরজিবি, ঠিক আছে, এই জন্য হবে না। এখন আপনি এটা কিন্তু চাইলেই আপনার, সরি কোনটা, এটা সিলেক্ট করলাম, এটা বা এইটাকে আমি আরজিবি কনভার্ট করে রাখি, এরপরে দেখি, হ্যাঁ এটা যেমন আরজিবি তে আছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি সিএমওয়াই কি কালার আছে। এখন আমি এটা কালার মোডে যাই, এডিট কালার। এখন দেখেন আমি যদি আরজিবি কনভার্ট করি তাহলে কি হচ্ছে, হয় নাই, কনভার্ট আরজিবি, যে কনভার্ট আমি গ্রে স্কেল দিয়ে কাজ করে, হচ্ছে গ্রে স্কেল কাজ করতেছে, তো আরজিবি কাজ করতেছে না কেন। আমারটাতে কি সমস্যা নাই, আমারটা সমস্যা নাকি আপনার দিয়ে কি অবস্থা একটু দেখেন তো এখানে ফাঁকি দিয়া। এরপর আছে আপনার যে অ্যাডজাস্ট কালার ব্যালেন্স, তো এগুলো হচ্ছে আপনার
ইয়ার ক্ষেত্রে যে গ্রে স্কেল হলে গ্রে স্কেলে কালার ব্যালেন্সটা যে বিষয়টা কিন্তু আইসা পড়ছে, ঠিক আছে। কনভার্টের ক্ষেত্রে কনভার্ট, মানে এখানে বাকি সব কিছু দেখেন ফিল কালারে স্ট্রোক কালার। আপনি যদি চান যে না আমার শুধু ফিল কালারটা আমি চেঞ্জ করবো বা স্ট্রোক কালারটা চেঞ্জ করবো, এই ক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনার এভাবে মার্ক করে দিতে পারেন যেটা খুশি, ঠিক আছে, এবং প্রিভিউতে দেখতেও পারেন। আমি যদি স্ট্রোক দেই দেখেন কিন্তু আমার এই কালারটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমার স্ট্রোক কালারটা যদি আমি স্ট্রোক আপাতত তো নাই, এটা থাকলে যখন দেবো তখন দেখবেন যে এটা এখান থেকে যে কালারটা দেবো ওই কালারটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এইখানে আমাদের তেমন কাজ করবে না, বাকি সব কেন কাজ করবে না, আমার এখানে যদি যদি এটা কালার চেঞ্জ করার প্রয়োজনে পড়ে যে আমি এটা কালার চেঞ্জ করবো, সময় এখানে এডিটে যাবো না, আমরা এই কালার থেকে সব চেঞ্জ করবো। দেখেন কালার কিটা গ্রে স্কেল আছে, কালার আমি কি দিলাম সেম ওইকে, ঠিক আছে। এখানে কালার চেঞ্জ হবে না কিন্তু, কিন্তু আমি এখান থেকে কালার মোডটা চলে আসবে, তখন এখান থেকে আপনি RGB কালার, কই কালারের প্রিন্ট হবে, দুই কালার প্রিন্ট হবে, ঠিক আছে। কি কি সায়ান এবং ইয়েলো, ইয়েলো দিয়ে দিলাম, ঠিক আছে। আমি যদি বলছি না এটা RGB দেবো, তাহলে RGB এখানে ক্লিক করে এখানে দেখেন এখান থেকে তিন কালার, সরি দুই কালার RGB, কি কি কালার, রেড এবং ব্লু, ঠিক আছে। সো এটা হচ্ছে কালার মোডটা আমরা এখান থেকে চেঞ্জ করবো। গ্রে বলেন, গ্রে স্কেল আছে, RGB আছে, SSB, এইটা কি, এটা হচ্ছে এইটা এস হচ্ছে আপনার হিউ, হিউ হু না হিউ যে এইচ ইউ ই শব্দটা, হিউ না হু তারা জানে, এইচ দা হচ্ছে হিউ, এস দা হচ্ছে সিচুয়েশন, আর বি দা হচ্ছে ব্যালেন্স, HSB, এটা একটা মোড, ঠিক আছে। So, এখানে আপনি দেখেন একটা জিনিসকে, আপনি এই কালারটা দিলাম, এখান থেকে আমি এটার সিচুয়েশনটা আমি এখান থেকে মেইনটেনেন্স করতে পারবো, ঠিক আছে। আর এখান থেকে আমি এটার ব্যালেন্স দেখেন, একটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্যালেন্সটা হচ্ছে একদিকে হচ্ছে ব্ল্যাক, আর মানে ব্ল্যাক বিষয়টা না, ব্যালেন্সে একদিকে হচ্ছে লাইট, একদিকে হচ্ছে ডার্ক, কথাটা এটা কিন্তু মানে ব্ল্যাক আর হোয়াইট এরকম না, মানে এদিকে গেলে হচ্ছে লাইট, এদিকে হচ্ছে আপনার ব্ল্যাক। ওকে আমি ফার্স্ট প্রথমতে আসি, এখানে আপনার যেটা হচ্ছে হিউতে, এখানে আপনার সবগুলা কালার একসাথে পাবেন, যত কালার গুলো আছে সব একসাথে পাবেন, আপনি এখান থেকে কালার কি করবেন, সেট করে দিতে পারবেন। ওকে এরপর হচ্ছে এটা সিচুয়েশনটা হচ্ছে একটা হচ্ছে আপনার মানে কি বলে সেটাকে, কালারের দিকে 100% যে কোনো একটা, যে কালারটা সিলেক্ট করবেন ওই কালারের 100%, আর ওই কালারের 0%। সিচুয়েশনে হচ্ছে আপনি যেখান থেকে যেই কালারটা চুজ করবেন ওই কালারের কোন কত পার্সেন্ট এটা হবে, যদি আপনি ওইটার 100% দেন তার মানে ফুল 100% আসবে, আর যদি আপনি কমাই দেন তাহলে এটা ওই কালারটা কম আসবে, এটা হচ্ছে কালারের বেশি এটা ব্যালেন্সটা। আর এইখানে যে ব্যালেন্সটা এটা হচ্ছে একদিকে হচ্ছে আপনার লাইট, এদিকে যেতে থাকলে যত লাইটের কালারটা লাইট হবে, আর এদিকে যখন যাবে তখন কালারটা কি হবে, আস্তে আস্তে ডার্ক হবে, ডার্ক হয়ে যেতে একসময় কালো হয়ে যাবে। এটা হচ্ছে HSB, যেটা হচ্ছে হোল স্যাচুরেশন এন্ড এটা হচ্ছে ব্যালেন্স, তিনটা কথা। ওকে ওকে এই জিনিসটা কোথা থেকে যেন আসলাম, কই থেকে, এডিট কালার থেকে। তো এইগুলো হচ্ছে এখানে যেমন হচ্ছে ব্লেন্ড ফ্রন্ট টু ব্যাক, এগুলো আমরা নাকি কোনো কাজ করি না, বুঝছেন। সো এখানে আমি এগুলো কেমন কাজ করে, এটা কি অ্যাটলিস্ট 3 পাত। ওকে আমি একটা চেক করে নেই, যেহেতু একটা দুইটা দুইটা তিনটা চারটা, এই চারটা আমি সিলেক্ট করলাম। ওকে সিলেক্ট করার পর এখন আমি একটু কালার মোড থেকে, কালার মোড এখান থেকে দিলাম আমি কি, ব্লেন্ড হরিজন্টালি। আবার একটু চেক করে আমি একটা জিনিস আপনাদের থেকে থেকে নিজেও কিছু শিখি, পার্টিকেলি পার্টিকেল কথাটা দিয়ে কি বুঝাইলো কালারটা, এটা হচ্ছে লাইট, এটা এটা হচ্ছে কি একটু কম বেশি এরকম কিছু, এটা হচ্ছে একটু, এরপরে এটা এরপরে এটা এরকম নাকি, আমি একটু এটা উপরে তুলে এটা নিচে তুলি, এরকম কিছুর জন্য কোনো তফাৎ আছে কিনা। তিনটা আবার সিলেক্ট করলাম, আমি একটু আপনাদের দেখি ওরকম শিখে নেই অরিজিনালি। ওকে কথাটা এখন আমি এই জিনিসটা আইডিয়া আসছে, এটা দিয়ে হচ্ছে আপনার ধরেন আপনার যে কালারটা আপনি সিলেক্ট করছেন এই কালারটার সিরিয়াল চলে আসবে, ধরেন এটা হচ্ছে কি একটু বেশি হাইলাইট, আমি যেটা 100% লাইট দেই, দেখেন এটা 100% দিলাম। ওকে আর এটাকে কি করলাম আমি একদম, এটা তো 100% ছিল তো,
আমি এই ব্ল্যাক দিলাম। ওকে চারটা আমি আবার সিলেক্ট করি, করার পরে আপনার হচ্ছে কালার মোডটা দিলাম আপনার হরিজন্টালি। আচ্ছা হরিজন্টালি বিষয়টা হচ্ছে আপনার এইটার পরে এইটা আসছে যেমন লম্বালম্বি দিক থেকে, যেমন এইটা আপনি যদি সিরিয়াল ধরেন এইটার পরে এইটা আর পরে এইটা আর পরে এটা এরকম। হ্যাঁ, আর যদি আপনি ভার্টিক্যালি ধরেন কালার মোডটা, যে কালার চেঞ্জ হবে কিভাবে, ভার্টিক্যালি ধরলে উপর থেকে নিচের দিকে আসার কথা। কালার মোড ভার্টিক্যালি, এই কালারটা সেম হওয়ার কারণে এরকম। আমি যদি এটা ব্ল্যাক করে দেই তাহলে তাই চলে আসবে কালার মোড এডিট ভার্টিক্যালি। ওকে, জিনিস হচ্ছে এরপর দেখেন এটা এরপরে হচ্ছে এটা এরপরে এটা এরপরে এটা, মানে এইভাবে ভার্টিক্যালি বিষয়টা আসছে। মানে এই যে প্রথম কালারটা এবং শেষ কালারটা দুইটার মধ্যে কালারটার কম্বাইন মেলানো হয়েছে, যে আমরা যখন কালার হুইল দেবো, কালার শিট দেখবো, তখন বুঝবো যে এখানে এই যেমন সুইচ সোয়াচে আসি, সোয়াচে দেখেন এখানে কিন্তু দেখেন এটার ক্ষেত্রে কিন্তু প্রথমে এই গ্রিন টাইপের একটু আসতে শুরু হয়েছে, ঠিক আছে, গ্রিন থেকে একটু হালকা বাড়ছে আর একটু বাড়ছে বাড়ছে করা হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু এখানে শেষ। আবার এইটা কালার থেকে যদি আপনার আস্তে আস্তে ব্লু কালার মিক্স হয়েছে, তখন হালকা একটু মিক্স হওয়ার কারণে এটা এতটুকু হয়েছে, আর একটু মিক্স হওয়ার কারণে আর একটু ব্লু টাইপের আছে, এরপরে ফুল, এরপরে কিন্তু এরপর ডার্ক টাইপের আছে, আর একটু ডার্ক, এরপর বেশি ডার্ক, ঠিক আছে, এই সিস্টেমটা মতো এখানে বলা হয়েছে, ঠিক আছে। সো আমাদের এইগুলো মানে আপাতত দরকার পড়বে না কালার ক্ষেত্রে, কারণ আমরা এইভাবে কালার নেবো না। কালার নেওয়ার কিছু স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে, যেগুলো হচ্ছে আমাদের কালার নামে কত ক্লাস হবে, কালার উপর একটা ক্লাস হবে ফুল কালার, যেখানে আমরা কালার কি নেব, কোন কালার, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টারশিয়ারি কালার, হ্যাঁ, এই যে কালার গুলো আমরা এগুলো নিয়ে কাজ করব, তখন আমাদের কালার যে সেন্সটা মাথায় আসে আর কি, এগুলো নিয়ে আমার প্রয়োজন পড়বে না। সো আমি এগুলো স্কিপ করলাম, আমার এখানে দরকারও পড়ে নাই কখনো, তারপর আমি বলার চেষ্টা করছি যতটুকু বুঝতে পারছি আর কি। তো এই জিনিসটা বলার ইয়ে করছি। আচ্ছা, এটা বাদ গেল, আমাদের এখানে আসেন, এটাকে ইম্পর্টেন্ট, এটা আমি নতুন আগে আগে শিখতাম, শিখি নাই, ঠিক আছে। কিরকম জিনিসটা কি, আমি একটু ধরেন একটা এই স্কোয়ার একটা শেপ নিলাম, নিয়ে এটাকে একটু রোটেট করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি এখানে যখন এখানে ক্লিক করব তখন এটা কি হচ্ছে, আমি শিফট ধরে করি বা যেটাই করি, এটা কিন্তু দেখেন এইভাবে ছোট হচ্ছে, এই দেখছেন, মানে এটা রেশিও আকারে যেমন ছোট বড় হচ্ছে, তাই না, হাইড ওয়াইডের ক্ষেত্রে শিফট না ধরলে এইভাবে হচ্ছে, কিন্তু এই জিনিসটা আহ এইভাবে হচ্ছে, কিন্তু যে জিনিসটা হচ্ছে না এটা হচ্ছে কি, আমি যখন ইডিটে যাব, যাওয়ার পরে ট্রান্সপারেন্সি ফ্ল্যাটেন কি বলে সেটাকে প্রিসেটিং দেওয়ার পর ওকে দেব, এখন কি না, ও আচ্ছা আচ্ছা, সরি, এটা ফ্ল্যাটেন ট্রান্সফার, এটা না, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি এইটাকে, এটা হচ্ছে এটা, ওকে দেব। এখন দেখবেন জিনিসটা কি এরকম চাপাই গেছে, সেটা হচ্ছে আমি এটা বুঝতে চাচ্ছিলাম। তো এই জিনিসটা এখানে যেটা আছে ট্রান্সফার ফ্ল্যাটেন প্রিসেন্ট, এটা আমাদের দরকার নাই, কারণ এখানে আমাদের কোনো কাজ নাই। স্যার একটু আবার দেখাবেন স্যার, আচ্ছা, এটা মিস দেখাবো করছি। আমরা, এই জিনিসটা দেখাবো আমরা এইখান থেকে, এইটাতে ফ্ল্যাট এন্ড ট্রান্সপারেন্সি, এইটা না, এই এডিটে যেটা আছে ট্রান্সপারেন্সি ফ্ল্যাট এন্ড প্রিসেট, এটা না, ঠিক আছে। আমি ভাবছিলাম এটা আর কি, সো এই জন্য বলতে চাইছিলাম। ওকে, আমরা স্কিপ করলাম, এটা আমরা নেক্সট এই এখানে দেখাবো। সো আচ্ছা, এখন আছে প্রিন্ট প্রিসেট। সো প্রিন্ট প্রিসেট হচ্ছে আপনার প্রিন্টের ক্ষেত্রে কিছু বিষয় আসবে, এগুলো আসলে দরকার পড়বে না প্রিন্টের, কারণ হচ্ছে আমরা সরাসরি প্রিন্ট করার ক্ষেত্রে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করব। কন্ট্রোল পি দিয়ে এই আউটপুটটা কিন্তু প্রিন্ট হবে। কোন আউটপুটটা হচ্ছে, আচ্ছা আউটপুট 1 2 3, এক নাম্বার থেকে এটা দেখাচ্ছে, আমি যদি চেঞ্জ করে দেই তাহলে দুইটা দেখাবে, ঠিক আছে। তো এখানে আউটপুটে কপির বিষয়ে, প্রিন্টের বিষয়ে বললাম, আপনি যত নাম্বার আউটপুট করবেন রেঞ্জ থেকে এখানে সিলেক্ট করবেন, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারটা দেবা, 3 নাম্বার দেন, এই 2 নাম্বারটা দিলেন, দেওয়ার পরে এটা কিন্তু আপনি দেখেন একটু ইয়া করে আসছে, দেখাচ্ছে রুটেড হয়ে আছে, ঠিক আছে। আউটপুট ইগনোর করলে কিন্তু, সো জাস্ট আউটপুট ছাড়া জিনিসটা আসে, সো আপনি আউটপুট ছাড়া তো পারবেন না। কপি কত কপি হবে প্রিন্ট, এটা বিষয়টা আমি দেখে দিচ্ছি, অটো রোটেটটা আমার দরকার নাই, মানে ওইটা বুঝাচ্ছে কি, এই জিনিসটা তো লম্বালম্বি ভাবে, সো এটা অটো রোটেট করে নিচ্ছে, যেটা যেহেতু এ4 পেপারটা হচ্ছে লম্বালম্বি, এই জন্য দেখাচ্ছে। সো আমি যদি অটো রোটেটটা অফ করে দিই তাহলে কিন্তু আমার এটা এইভাবে দেখাবে, এই দেখেন এরকম দেখাচ্ছে। সো এখানে কি হচ্ছে, পেপার সাইজের উপর ডিপেন্ড করতেছে, আমার পেপার সাইজ কত, পেপার সাইজ হচ্ছে ডিপেন্ড বাই ড্রাইভ, ড্রাইভ থেকে এখানে একটা অটোমেটিকলি কিন্তু এফোর্ট ধরে নেয়, ঠিক আছে। এখানে দেখেন সাইজটা দেখতে পারবেন যে সাইজটা কত। সো এখান থেকে আপনার চাইলে কিন্তু চেঞ্জ করে দিতে পারেন, এই এফোর সরি এফোর লেটার সাইজ ধরে নেন সরাসরি, যেহেতু আমেরিকান ডিফল্ট সাইজ হচ্ছে লেটার সাইজ,
ওয়ার্ল্ড ওয়াইড সাইজ তো A4, কিন্তু আমেরিকান ডিফল্ট সাইজ হচ্ছে লেটার সাইজ, ঠিক আছে? ওকে, সো এটা তো অটো রোটেট আর কি। আপনি কিন্তু চাইলে আবার এখান থেকে নিজের ইচ্ছা মতো করে রোটেট করে নিতে পারবেন। এই দেখেন রোটেট করে নিতে পারবেন, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা প্রিন্টের বিষয় আমি দেখাইছি কি মনে হয়, তারপর আমি একটু আবার দেখালাম। আচ্ছা, এখানে আমাদের এই জিনিসটা দরকার নাই, প্রিন্ট প্রিসেট। তারপরে এডোব পিডিএফ প্রিসেট, এটা দরকার নাই। এটাও দরকার নাই। এসডব্লিউএফ এটা দরকার নাই। প্রসপেক্ট গ্রিড প্রিসেট এটা দরকার নাই, যেটা হচ্ছে আমাদের এখানে একটু এই টুলস যেটা আসে এটা দরকার নাই। কালার সেটিংটা একটু দরকার আছে, ঠিক আছে। সো দেখবেন আপনার পিসির মনিটর যত মানে পিসি মনিটর উপর ডিপেন্ড করে কালারটাকে এক এক রকম দেখাবে। আপনার মনিটর যদি ভালো হয় এবং কালার যদি ভালো সাপ্লাই করে, হ্যাঁ, যেমন বর্তমানে একটা হচ্ছে 16 মিলিয়ন কালার সাপোর্ট করে, আর একটা 26 মিলিয়ন কালার মানে সাপোর্ট করে। তো দুইটা কিন্তু কখনো সেম কালার আপনি সেট করছেন, কালার মোড মানে কালার সেম নিছেন, দুইটাতে দুই রকম একরকম দেখাবে না, দুইটাতে একটু পার্থক্য লাগবে, যে একটু একটা উজ্জ্বল হতে হবে, একটা উজ্জ্বল কম, একটা আর কালারটা একটু হাডা মানে ইয়ার বেশি এরকম দেখাবে, ঠিক আছে। তো এখানে আপনার এই কালার মোডটা আমাদের দরকার পড়ে। আমরা সচরাচর কালার মোড নিয়ে কাজ করব হচ্ছে আপনার কোটা আমেরিকান না, ইমুলেটর, ইমুলেট অ্যাডোব ফটোশপ সি, এটা নিয়ে কাজ করব। আরেকটা আছে তো, কোনটা জানি, হ্যাঁ, এটা নিয়ে কাজ করব, ঠিক আছে। এটা নিয়ে কাজ করলে কি হবে দেখবেন যে কালারটা একুরেট মনে হবে, এবং প্রিন্টিং এ যারা কাজ করব তাদের ক্ষেত্রে একটা সুবিধা আছে। তাহলে আসলে বুঝবেন যে আপনার এখানে কালার আর প্রিন্টিং কালারটা তেমন পার্থক্য থাকবে না, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে কি, এই কালার মোডটা হচ্ছে কি, কালার সেটিংটা হচ্ছে এইখান থেকে আপনারা এইটা ইউজ করবেন, ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। যেটা হচ্ছে এমুলেট এডোবের যে ইলাস্ট্রেটর 6.0টা ওইটা, ঠিক আছে। ওকে, সো আমাদের এখানে কালার মোডটা আমরা চেঞ্জ করি, এটা কিন্তু আপনারা নিজেরা যাদের পিসি দেখবেন ভালো রেজুলেশন বড় মনিটর, হ্যাঁ, তারা হয়তো আর ভালো জিনিসটা পার্থক্যটা বুঝবেন যে কালার চেঞ্জিং এর বিষয়টা। ওকে, এটা আমাদের একটু দরকার পড়ে বলতে আমরা জাস্ট একবার ফার্স্ট টাইম করে দিলে হবে, যখন প্লে স্টোরে প্রথম ওপেন করবো, এটাই, আর লাগবে না। ওকে, এরপর আসেন যে কিবোর্ড শর্টকাট, এই জিনিসটা এটা কি? কিবোর্ড শর্টকাট হচ্ছে আপনার কিছু মানে কিবোর্ড শর্টকাট এখানে দেয়া আছে, আমরা এখানে যে কিবোর্ড শর্টকাট মেনু যা আছে সবগুলো কিন্তু শর্টকাট দেয়া আছে। যেমন ধরেন আমাদের এই সিলেকশন টুল কি, ভি, ডিলে সিলেকশন এ, তারপর হচ্ছে গ্রুপ সিলেকশন নাই, কিন্তু ম্যাজিক ওয়ান্ডার আছে আপনার ওয়াই, লিসো আছে কিউ, আর্টবোর্ডে শিফট ও, ঠিক আছে, সিম্বল হচ্ছে কি ও, সিম্বলের ক্ষেত্রে ও, তারপর হচ্ছে আপনার পেনের ক্ষেত্রে এখানে, পেনের ক্ষেত্রে হচ্ছে আপনার এই কি বলে সেটাকে, স্যার ওইখানে স্যার সিম্বল বলছে ও শুধুমাত্র ও দিলে কি আইসা পড়বে? না না না, এটা এটা সম্ভবত তার প্যাড ইউজ করে না, প্যাড, ওই স্যার ড্রয়িং প্যাড, অন স্ক্রিন ওইটা? না, অনেক ড্রয়িং প্যাড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই ড্রয়িং প্যাডের ক্ষেত্রে আপনার কি শর্টকাটে যখন ইউজ করার ক্ষেত্রে সিম্বলে একটা ইয়ে আছে, ফরম্যাট আছে, ওইখানে আপনার আসে বেলা কি আপনার ড্রয়িং প্যাড যখন ইউজ করবেন তখন তো এটা এরকম আসে না, অনেক কিছু চেঞ্জ থাকে মানে সিস্টেমটা আপনার, যা আমি কি বলে বুঝাই, এখানে কিন্তু একটা অপশন আছে, কই, ট্যাবলেট মোড নামে একটা অপশন থাকে, তখন আপনি প্যাডের ক্ষেত্রে ইউজ করতে পারেন। যারা আবার ওই কিছু বর্তমানে কিছু ল্যাপটপ আছে না যেটা টাচ স্ক্রিন, এটা কিন্তু আপনার যদি রোটেট মোড করা হয় তখন আবার এটা চেঞ্জ হয়ে যায় অটোমেটিকলি, এটা সিস্টেমটা চেঞ্জ হয়ে যায়, তখন ওই এগুলো সিলেক্ট করার ক্ষেত্রে একটা প্রবলেম হয় আর কি। এই ক্ষেত্রে ওইটা আপনার সিম্বলটা কাজে লাগে। সো এখানে আসেন, কিবোর্ড শর্টকাট যেটা বলতেছিলাম এইগুলো কিন্তু ডিফল্ট দেওয়া আছে। এই দেখেন, এটি হচ্ছে এখানে যা আছে সব হচ্ছে টুলস, এই টুলস এর সব শর্টকাট দেখেন, আপনি চাইলে এখান থেকে শিখতে পারেন, ঠিক আছে। ওকে, এখন আপনার এটা, ওকে, সো এটা হচ্ছে টুলস এর ক্ষেত্রে, কিন্তু আপনার এই মেনুর ক্ষেত্রে কিন্তু শর্টকাট আছে, আপনি মেনুতে ক্লিক করেন, মেনু কমান্ড, ওকে, মেনু কমান্ডে গেলে আপনি ফাইলে গেলে দেখবেন যে অনেকগুলো শর্টকাট আছে, কন্ট্রোল এন দিয়ে নিউ, হ্যাঁ, এরপর হচ্ছে নিউ ফর টেমপ্লেট, সব অনেকগুলো শর্টকাট এখান দিয়ে আছে ফাইলে। এডিটে গেলেও সেম কিন্তু অনেকগুলো আছে, কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট, আপনি কিন্তু চাইলে কিন্তু চেঞ্জ করে দিতে পারেন এগুলা, এখান থেকে কিন্তু চাইলেই কিন্তু ক্লিয়ার করে দিতে পারেন, বা বাদ যা এটা হবে না, চেঞ্জ আনডোর হবে না, রিডো হবে না, অথবা চাইলে চেঞ্জ করে দিতে পারেন। আমি চেঞ্জ করাটা কিভাবে এইটা এখানে দেখাবো না, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট, ভুল হলে সমস্যা আছে। সো এইগুলো হচ্ছে এখানে দেওয়া আছে।
তবে আমরা কিছু মানে নিজেরা কিছু কমান্ড অ্যাড করব, যেটা হচ্ছে প্রায় বেশি কাজে লাগবে। এই ক্ষেত্রে আমি অ্যাড করব। কোন ক্ষেত্রে কোথায় কোথায় অ্যাড করব, যেমন আমি ইফেক্টের ক্ষেত্রে একটা আমি কি বলে অ্যাড করব, যেটা হচ্ছে পাথ। ইফেক্টে পাথ থেকে অফসেট পাথ, এখানে কিছু কমান্ড নাই। সো আমি কি করব, কমান্ড কিভাবে অ্যাড করব, নিজের মানে মেনু কিবোর্ড শর্টকাট কিভাবে অ্যাড করব। প্রথমে আমি যেখানে অ্যাড করব ওইটাতে যাব, অফসেট পাথে গেলাম, যাওয়ার পর এইখানে কিন্তু একটা ক্লিক করবেন, কলেন্ডারে সিলেক্টেড। ওকে, এখন এটা কিভাবে কাজ করবে, এখন আমি এখানে কোন কমান্ডটা দেব। যেমন আমরা এখানে ক্ষেত্রে কি করি, কন্ট্রোল ই দিয়ে আমরা যে ডিজাইন প্রায় সবাই দেখবেন যে কন্ট্রোল ই দিয়ে কাজ করে, কন্ট্রোল ই, এই দেখেন কন্ট্রোল ই এসে পড়ছে। ঠিক আছে, তো এখানে একটা কথা বলছে যে the shortcut control E was already in use the GPU preview। আমি কন্ট্রোল ই দিয়ে, এটা কি জিপিইউ প্রিভিউ, কিন্তু আমি কন্ট্রোল ই দিয়ে আমি এটা ক্যান্সেল করে দিলাম, কন্ট্রোল ই দিয়ে দেখবেন এটা চেঞ্জ হয়ে যাবে, শুধু প্রিভিউ। আবার দিলে জিপিইউ প্রিভিউ, কন্ট্রোল প্রিভিউ, জিপিইউ প্রিভিউ, শুধু প্রিভিউ, এটা চেঞ্জ হচ্ছে। কিন্তু আমার এটা দরকার পড়বে না, এটা সিস্টেম চেঞ্জ করার অপশন আছে। এই জন্য আমরা কি করব, এইখান থেকে কিবোর্ড শর্টকাটে যাব, তারপর আমার দরকার হচ্ছে কন্ট্রোল কিবোর্ড কমান্ড থেকে আমি যাব অবজেক্ট থেকে পাথ, পাথ কই, পাথ, পাথ থেকে অফসেট পাথ যাওয়ার পরে আমি এখানে কি করব, জাস্ট এটা এখানে সিলেক্ট করব, করার পরে কন্ট্রোল ই দেব, দেওয়ার পরে এটা যখন হয়ে গেছে, তারপরে কি করব, আমি এখানে ওকে দিলেই, ওকে দেই, বা বাকি আদার্স কোনটা, যেমন এটা গেল, তারপরে হচ্ছে আমার এখানে আর লাগবে কোনটা, আর্টবোর্ডটা লাগবে। আর্টবোর্ডের ক্ষেত্রে কনভার্ট টু আর্টবোর্ড, ফিট টু সিলেক্টেড আর্টবোর্ড, এটা লাগবে। এটা হচ্ছে কি, এটা যদি আমি দেই কন্ট্রোল শিফট, ও সরি, এটা আমার এখানে একটা শর্টকাট স্ক্রিনশট ড্র্যাগ গিয়াটা, যেটা হচ্ছে আপনার এইটা, এই লাইট শট, এই জন্য এটা এখানে এসে পড়ছে। কন্ট্রোল অল্টার শিফট এ, এটা দিলে কি হচ্ছে, কন্ট্রোল অল্টার শিফট এ সিলেক্ট এ আর্টবোর্ডের ক্ষেত্রে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা ক্ষেত্রে কোনোটা কনফ্লিক্ট করতেছে না। ওকে, জাস্ট আমি এই দুইটা আমরা মূলত বেশিরভাগ ইউজ করি, বাকি আপনি চাইলেন তো অন্যগুলো ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন। ইভেন আপনার এখানে যেটা কাজ বেশি অনেক কাজ লাগবে, সেটা হচ্ছে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। এই দুইটার ক্ষেত্রে কখনো কোনো প্রবলেম হয়, প্রবলেম বলতে আপনি ইচ্ছা মতো দিতে পারেন, কিন্তু সবসময় এটা আসলে চেঞ্জ আসে, কিছু প্রবলেম মানে বিষয় আসবে, এগুলো বলবো যখন আমরা এগুলো নিয়ে কাজ করতে যাবো, তখন এগুলো বলবো কেন আমরা এটাতে শর্টকাট দেই নাই। ঠিক আছে, অথবা আপনি নিজে ইচ্ছা মতো দিতেও পারেন, কোনো সমস্যা নাই এই ক্ষেত্রে। ওকে, দেন আমি মনে করেন আমি কিবোর্ড গুলো দিলাম, দেওয়ার পরে কি করলাম, এখানে দেখেন লেখা আছে কি কাস্টম। ঠিক আছে, আগে কিন্তু ছিল আপনার ডিফল্ট ছিল, এখন তো ডিফল্ট না, এখন কাস্টম আছে। ওকে, কাস্টম দেওয়ার পর আমি কি করবো, ওকে দিলে এখন নাম বলবে যে এই যে আমি গুলো চেঞ্জ করলাম, এইগুলো কি নামে থাকবে। আমি দিলাম মাই শর্টকাট, শর্টকাট না শর্টকাট দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন দেখেন এটা আমি হয়ে গেছে। এখন আমি যদি এই তোমরা এটা সিলেক্ট করে কন্ট্রোল দিলে দেখেন অপশন চলে আসছে, অফসেট পাথ, দেখছেন। এবং আমি হচ্ছে দেখেন আমার এইটা সাইজ হচ্ছে এতটুকু, কিন্তু আমার আর্টবোর্ড অনেক বড় না। আমি চাচ্ছি যে এইটা যত সাইজ আর্টবোর্ডে তত বড় হয়ে যাবে, তাহলে কন্ট্রোল শিফট অল্টার এ দিলেই দেখেন এটা সমান হয়ে গেছে। আমি এই দুইটা শর্টকাট নিয়ে কাজ করছিলাম, দেখছেন। এটা কিন্তু খুব কাজে লাগবে, আমাদের কাজ দরকার পড়বে। বিষয়টা বুঝতে পারছেন। স্যার এই স্যার 8 বছর ছোট হলো, এটা স্যার কিসের জন্য হলো? ওই যে আমার এখানে আছে, আমাদের এখানে তো যাই না, কন্ট্রোল অল্টার ইয়া, হ্যাঁ। অবজেক্টে যাইলে বলবো যে এখানে একটা অপশন আছে আর্টবোর্ড নামে, আর্টবোর্ডস, এখানে লেখা আছে ফিট টু সিলেক্টেড আর্ট। এখানে যে আর্টটা আছে, এই আর্টটা যত বড়, আমি ধরুন এটা এভাবে দিলাম, এখন দেখেন এটা কিন্তু এটা সমান, ফিট না কিন্তু। সো আমার এই হুম যে হুম। ফিটটা যেটা আছে, এটা সমান করে একটা আর্টবোর্ড দরকার, এটা যত বড় তত বড়। তাহলে কন্ট্রোল অল্টার শিফট দিলে দেখেন এটা সমান হয়ে যাচ্ছে। বেশিটা বুঝছেন, সেটা আমি শর্টকাট কিন্তু হ্যাঁ করে স্যার, রাখছি। বুঝতে পারছি। তো আপনি যদি শর্টকাট না করেন, এটা কিন্তু এমনি আনতে হবে। এই যে অবজেক্ট, আমরা এখন যাই না, এখনো অবজেক্ট এখান থেকে আছে, এইটা হয়ে গেছে। আমরা যাবো, এখানে গেলে আমরা দেখাবো, ঠিক আছে। তো এটা ওকে হচ্ছে আমাদের কিবোর্ড শর্টকাটের সিস্টেমটা, আপনারা নিজের ইচ্ছা মতো করে নেবেন। বাকি এখানে যেগুলো আছে, এগুলো হচ্ছে মাই সেটিং গুলো, কিছু যেমন এই সেটিং গুলো যদি এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারেন, কি জন্য, ধরেন আপনি এখন এই আপনি ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করছেন 17 বা 18, 19, 20 এরকম, কিন্তু আপনি মুভ করবেন না 21-এ।
সো এখানে যে সেটিংস গুলা কিছু বিশেষ কালার আছে, অনেকগুলো বিষয় আপনি তো ডিফল্ট ভাবে সেট করে রাখছেন। তো চাচ্ছেন যে এই সবকিছু কি করেন ওই আগে নতুন নতুন যেটা সেটআপ দিয়েছেন ওটার মধ্যে হয়ে যাক, তাহলে এক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এই মাই সেটিং থেকে প্রথমে এক্সপোর্ট করে বের করে নেবেন, নেওয়ার পরে এটা আনইনস্টল করে বা নতুন যেটা যেখানে দিবেন ওইখানে গিয়ে ইম্পোর্টে যাবেন। প্রথমে স্যার এক্সপোর্ট করবেন। বুঝিনি স্যার, বুঝিনি এটা আবার বলেন তো একটু স্যার কথাটা। মনে করেন আপনি এখানে এখন তো আমরা কাস্টমাইজ করছি অনেক কিছু, যেমন মনে করেন এখান থেকে গিয়ে আমাদের আর্ট ওয়ার্কশপ সাজাইছি, অনেক কিছু করছি, কালার চেঞ্জ করছি, কালার মোড চেঞ্জ করছি, তারপর হচ্ছে আপনার এখানে আপনার কি বলে শর্টকাট কি চেঞ্জ করছি, তাই না? হ্যাঁ স্যার। এখন এটা হচ্ছে আমার ধরেন আছে সিসি 17-তে, কিন্তু আপনি এখন কি করলেন সিসি 21-এ মুভ করলেন, সিসি 21-এ মুভ হুম করলেন, হুম। কিন্তু এই সিসি 21-এ তো আপনি যে সব শর্টকাট করছেন এগুলো তো আবার নতুন করে সেট করতে হবে, তাই না? হ্যাঁ স্যার। কিন্তু এই জন্য আপনি কি করবেন যে নতুন করে যাতে শর্টকাট না করতে হয়, জাস্ট কয়েকটা কাজ করলে আপনি সবগুলো অটোমেটিকলি তাড়াতাড়ি এসে পড়বো। সেটা হলো মাই সেটিং থেকে জাস্ট প্রথমে কি করবেন, এক্সপোর্টে ক্লিক করবেন, যেটা বের করবো আমি এখান থেকে। ওকে, আমার ফাইলটা হচ্ছে এটা, ফাইলটার নামটা যেইভাবে হোক আপনি সেভ লোকেশন দিয়ে সেট করে রাখবেন, কোথায় দিয়েছে সেভ দিলেই ফাইলটা ওইখানে সেভ হয়ে যাবে। ধরেন আমার হচ্ছে কি ডকুমেন্ট ফোল্ডারে আমি এটা দিলাম, ওকে সেভ এক্সপোর্ট করে নিয়েছি, দেন এক্সপোর্ট সাকসেসফুল হয়ে গেছে। ওকে, এখন ধরেন এটা আমার নতুন 2019 ইলাস্ট্রেটর 19-এ এডিট থেকে অপশন দিলাম মাই সেটিংস, তারপর ইম্পোর্ট, যে আমি দেখেন এখানে বলতেছে ইম্পোর্ট সেটিং উইল রিপ্লেস এক্সিস্টিং সেটিং, মানে হচ্ছে যেটা আমি ইম্পোর্ট করব এই সেটিংটা কি করব, বর্তমানে যে সেটিংটা আছে এটা কি করবে, এটা রিপ্লেস করে ফেলবে, এটাকে চেঞ্জ করে ফেলবে। টু চেঞ্জ টু অ্যাপ্লাই দ্য চেঞ্জ, এটা তো বুঝতে পারছেন যে ইলাস্ট্রেটর উইল বি রেজিস্টার্ড। সো এটা যদি আমি ওকে দেই, দিসরা এখানে ওকে দিলে হবে না, ওকে দিসরা আমার লোকেশনে দেখাবে কোথায় ফাইলটা আছে, কোথায় যেন ফাইলটা ডকুমেন্ট ছিল, এই দেখেন এই ফাইলটা, হ্যাঁ ডকুমেন্টে। এই ফাইলটা আমি যদি এটা সিলেক্ট দিস রক ওপেন দেই, তার মানে আমার ইলাস্ট্রেটরটা কি হবে, ইম্পোর্টটা হয়ে দেন ইলাস্ট্রেটর নতুন করে ওপেন হবে, কারণ হচ্ছে আমার এই সেটিং গুলো তো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ওই যখন বারবার সেটিং গুলো চেঞ্জ না করার লাগে তাদের জন্য দরকার পড়ে। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে, এখন আসেন আর একটা ইম্পর্টেন্ট টুল, সেটা হচ্ছে প্রিফারেন্স। সো প্রিফারেন্স মূলত হচ্ছে কন্ট্রোল কে, এই প্রিফারেন্সটা আসে কন্ট্রোল কে, এইটাই এইখানে যতগুলো আছে সবগুলো আছে এই জেনারেলটা কন্ট্রোল কে। ঠিক আছে, এইখানে সবগুলা। সো প্রিফারেন্সে আপনার অনেকগুলো অপশন পাবেন, জেনারেল, সিলেকশন, অ্যাঙ্কর ডিসপ্লে, টাইপ, ইউনিট, গাইড, গ্রিড, স্মার্ট গাইড, স্লাইড, হাইফেনেশন, প্লাগইনস, স্ক্র্যাচ ডিস্ক, অনেকগুলো অপশন পাবেন। তো এখান থেকে আমাদের একটা হচ্ছে কি কিবোর্ড ইনক্রিমেন্ট। কিবোর্ড ইনক্রিমেন্ট মানে কথাটা কি, আমি যখন ধরেন আমি এটাকে কি করলাম, সিলেক্ট করার পরে যেন আমি এরো বাটন গুলো আছে না, কিবোর্ডে 4টা এরো বাটন, আমি যেকোনো একটা করলে এটা কত মুভ করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে এই কিবোর্ডে ইনক্রিমেন্টের বিষয়টা, কন্ট্রোল কে দিয়ে আমি আবার ওপেন করলাম। তো এই ক্ষেত্রে হচ্ছে এটা। ঠিক আছে, ইয়েস স্যার। বাকি এখানে যে সিস্টেম গুলো আছে আমরা এগুলো ধরবো না, এগুলো আমরা কোনো চেঞ্জ করবো না। ওকে, এরপর সিলেকশনের ক্ষেত্রে আমরা এইখানে দেখেন সিলেকশনের ক্ষেত্রে এইগুলো যেভাবে আছে আমরা ঠিক সেভাবে রাখবো। আপনি কিছু চেঞ্জ করলে তো আপনার জন্য আপনি করতে পারেন, কিন্তু করলে তো প্রবলেম পড়বে না, কারণ আমরা এখানে কোনো কাজ করি নাই। এরপর টাইপটা দরকার পড়বে, টাইপটা কেন দরকার পড়বে, টাইপের ক্ষেত্রে এটা হচ্ছে বাকি যেভাবে আছে তা, কিন্তু যখন আপনি বাংলা টাইপ করবেন, তো বাংলা টাইপ তো আপনি লেখলে হবে না, ইভেন এই অপশনটা থাকবে, এটা কি, এটা এইভাবে থাকবে, আপনি বাংলা টাইপ করতে যাবেন তখন এইভাবে থাকলে আপনার লেখাটা বাংলাটা আসবে না, কাজ করবে না, উল্টো পাল্টা দেখাবে। তো আপনার বাংলা লেখা যদি ঠিকভাবে দেখাতে চান, তাহলে আপনাকে দেখাতে হবে এই অপশনটা শো করে দিবে, শো ইন্ডিক অপশন। ঠিক আছে, বাকি এগুলা কিছু করার দরকার নেই, বাকি এগুলো চেঞ্জ করার দরকার নেই। ঠিক আছে, এরপর আসেন আপনার হ্যাঁ ইউনিটটা স্যার। কি। ইউনিট হচ্ছে আপনার এইখানে দেখেন বলা আছে যে পিক্সেলের ক্ষেত্রে, সরি জেনারেলি এটা হচ্ছে পিক্সেল, স্ট্রোকটা জেনারেলি কি থাকবে, স্ট্রোক থাকলে সেটা হচ্ছে কি আপনার পয়েন্ট, আর টাইপ আমরা যদি লেখালেখি করব সেটা হবে কি পয়েন্টে, এটা কিন্তু কখনো আপনার পিক্সেল এইসব হয় না, আর লেখালেখি সবসময় পয়েন্টে হয়। হ্যাঁ হ্যাঁ পিক্সেল হয়, ওয়েবের ক্ষেত্রে পিক্সেল হয়, কত পিক্সেল আমি ফন্ট সাইজ দেব। ঠিক আছে, এটা এই পয়েন্ট, এটা হচ্ছে আপনার ডিফল্ট কিছু সাইজ, সো আমাদের এগুলো চেঞ্জ করার দরকার নাই, যদি করতে পারেন আপনার ইচ্ছা মতো। ঠিক আছে, আর এমনিতে আমি কখনো চেঞ্জ করি না, আপনার না করে ভালো, কারণ হচ্ছে কি আমি যখন এগুলো ডিফল্ট ভাবে কাজ করতে দেবো তখন আপনি দেখবেন যে আমারটা আসে একরকম, আপনার আসছে আরেক রকম, তখন কনফিউশন পড়ে যাবেন।
ওকে, এরপর হচ্ছে গাইড এন্ড গ্রিড। গাইড এন্ড গ্রিডটা আমি তো ওদিন দেখাইছিলাম মেবি, যে গাইডটা হচ্ছে দেখেন যে আপনার গ্রাফের মতো যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার কি গ্রিড, আর গাইড হচ্ছে আমরা যেগুলা এই মার্কের জন্য সিলেক্ট করি ভাবে টানা টানা রুলার থেকে এনে বসাইছিলাম, মনে আছে? জিনিসটা আমি দেখাই, দেখেন এই কালারটা কি সায়ান কালার না, সায়ান কালার। আমি যদি দেখাই কি কন্ট্রোল রুলারটা ওপেন করলাম, এখানে দেখেন এইটাকে দিলাম, এটা কালারটা কি হয় দেখেন তো, সায়ান কালার কিনা, সায়ান না? এই কালারটা কি সায়ান না? কন্ট্রোল কে, হ্যাঁ হ্যাঁ এই যে গাইডটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে গাইডটা হচ্ছে সায়ান কালার। আমি যদি এখান থেকে আমি রেড কালার দেই তাহলে কিন্তু আমার রেড কালার হবে, এই দেন রেড হয়ে গেছে, দেখছেন? আমি নতুন করে নিলেও কিন্তু রেডি। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে গাইড এন্ড গ্রিড। সো এখান থেকে আমি কালার ইচ্ছা মতো চুজ করে নিতে পারি, আমি জাস্ট আগেতে রাখলাম, নয়তো আবার প্রবলেম হবে। আচ্ছা, এরপর আছে স্টাইলটা কি হবে, লাইন হবে নাকি ডট হবে? আমার এখানে কিন্তু দেখেন এটা কিন্তু লাইন আছে, লাইন। আমি যদি ডট দেই তার মানে কি ডট হয়ে যাবে, তখন ডট 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 দেখাবে। তো আমার ডটের দরকার না, আমি লাইনে থাক। গ্রিডের যে বিষয়টা, গ্রিড কিন্তু আপনার এই যে কালারটা, গ্রিডটা কোনটা, ওকে দেই, আমি রাইট বাটনে ক্লিক করে দেখেন শো গ্রিড দিলে দেবো, এই যে কালারটা এটা গ্রে কালারের মতো দেখাচ্ছে, ঠিক আছে? হাইট গ্রিড, এই জিনিসটা কিন্তু এইটা, এই গ্রে কালার এইটা। এবং প্রত্যেকটা গ্রিড লাইন, এভরি গ্রিড লাইন কি 72 পিক্সেল করে প্রত্যেকটা, মানে স্কোয়ারটা যেটা। আচ্ছা, স্মার্ট গাইডটা কি? স্মার্ট গাইডটা আসলে আমাদের এখানে এটা দরকার পড়বে না স্মার্ট গাইডের ক্ষেত্রে, এটা ম্যাজেন্টা কালার। আমরা হয়তো কখনো এটা কখন যে পাবেন স্মার্ট গাইডটার ক্ষেত্রে, আহ, এটা সম্ভবত হচ্ছে আপনার ওই যে কি বলে সেটাকে, আহ, মাথা আসতেছে না এই বিষয়টা, কালারটা হচ্ছে আমার স্মার্ট গাইডের যে কালারটা মাথায় আসছে না, যে কোন কালারের ক্ষেত্রে আমরা এটা পাইছিলাম, এই এই একটা আলাদা একটা কালার, আমি দেখাইছিলাম না, মানে বলিনি মনে হয়। প্রিফারেন্স কোনটা, স্মার্ট গাইড, এই জিনিসটা স্মার্ট গাইডটা হচ্ছে মাথায় আসতেছে না। আচ্ছা, আমি এই জিনিসটাকে ইয়ে করে রাখলাম, হোল্ড রাখলাম, আমার যখন আমি মনে হয় আমি আপনাদের শেয়ার করব, ঠিক আছে? বাকি হচ্ছে স্লাইস, এটা আমাদের দরকার পড়বে না। হাইফেনেশন এটা দরকার পড়বে না। প্লাগইন এটা দরকার পড়বে না। এডিশনাল প্লাগইন না হচ্ছে এটা দরকার পড়বে না। ইউজার ইন্টারফেসটা এখানে কিছু বিষয় আছে, ঠিক আছে? যেমন ধরেন এই কালারটা, এটা কোন কালার, দেখেন আমি এখানে সাদাটা ক্লিক করে, এই যে এটা সিলেক্ট করে রাখেন, ও সরি, এই দেখেন আমি কিন্তু এখানে ক্লিক করে গিয়েছি, ইন্টারফেসটা কি হচ্ছে, এটা এই কালারটা, সরি এটা এটা হচ্ছে টোটাল ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন এখানে দিলে একদম হোয়াইট, এটা দিলে হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে সচরাচর এটা থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টারফেস, এই ব্রাইটনেসটা। হ্যাঁ, এই এখানে হচ্ছে এটা আরেকটা অপশন আসতেছে আমাদের, কই যে অপশনটা কই, যে হচ্ছে এই যে কালারটা, এটা 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 গ্রে কালার না, এই কালারটা, এটা কই, প্লাস পারফরম্যান্স, ম্যাচ ইউজার ইন্টারফেস ব্রাইটনেস। আচ্ছা, ওই ক্যানভাস কালারটা এটা এটা হচ্ছে আমার কি, এটা ইউজার ইন্টারফেসের উপর ডিপেন্ড করে যাচ্ছে, ঠিক আছে? এই দেখেন এখানে তো চেঞ্জ হচ্ছে, মানে হচ্ছে এই যে কালারটা এটা আমার এইটার উপর ডিপেন্ড করে কালারটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আমি যদি হোয়াইট দিই তাহলে কিন্তু সবটা হোয়াইট হয়ে যাচ্ছে। তো আমাদের এটাই ভাবে দিব না, কারণ হচ্ছে আমার তাহলে আমি আর্টবোর্ডটা আর এই যে আর্টবোর্ডের বাইরের অংশটা আমার বুঝতে কষ্ট হবে, ঠিক আছে? সো আমাদের ইউজার মানে ইন্টারফেস যে ইয়ার আছে ডিফল্ট, ওইটা আমরা ইউজ করব। বাকি এখানে আর কিছু আমরা চেঞ্জ করব না। কি এরপর আছে আপনার পারফরমেন্সের ক্ষেত্রে, দেখেন জিপিইউ পারফরমেন্সটা যদি আপনার আলাদা গ্রাফিক্স কার্ড থাকে, ঠিক আছে? So, এই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন যে জিপিইউ গ্রাফিক্স কার্ড এখানে কাজ করতেছে কিনা। যেমন জিপিইউ পারফরমেন্স, হ্যাঁ অটোমেটেড জুমটা কাজ করতেছে, অ্যানিমেটেড যে জুমটা কাজ করতেছে, সবকিছু আছে, আপনি চাইলেই দেখতে পারেন আপনার গ্রাফিক্স কার্ড, এখানে না, মেবি এখানে দেখেন ইন্টেল গ্রাফিক্স এইচডি 520, যদি এটা কিন্তু আমার গ্রাফিক্স আলাদা গ্রাফিক্স কার্ড আছে, এটার মধ্যে আপনার এনভিডিয়া গ্রাফিক্স কার্ড আছে।
এটা হচ্ছে আপনার দেখতে দেখতে পারেন যে আপনার যদি গ্রাফিক্স কার্ড আলাদা লাগান, যদি না কাজ করে এখান থেকে দেখার আর কি, বাকি আর কিছুই না। ফাইল হ্যান্ডেলিং এটা দরকার পড়বে। ফাইল হ্যান্ডেলিং, ফাইল হ্যান্ডেলিং কি? ডাটা রিকভারি। আপনি মনে করেন এই ডাটা কাজ করতেছেন, কোনো হঠাৎ করে আপনার এই যেমন এটা কি সেভই দিচ্ছেন, আমি কিন্তু এখন এটা সেভ দিই নাই, ঠিক আছে? তো ফাইল রিকভারি মানে হচ্ছে প্রত্যেক কতক্ষণ আপনি দিলাম 1-2 মিনিট, তো 2 মিনিট পর পর আমার ফোল্ডার লোকেশন, এই লোকেশনে কি হবে, এই ফাইলটা কি হবে, অটোমেটিকলি একটা সেভ হবে, টেম্পোরারি ফাইল, ঠিক আছে? এবং এখানে বলে দিলাম যে যদি বেশি জটিল কাজ হয় তাহলে এটা আমার এটা সেভ করবে না, আমি যদি তুলে দিই তাহলে দিতে পারি, তো আমি তো আপাতত দিলাম কারণ এরকম হয়তো করবো না। সো এটা হচ্ছে কি আমার কোনো কারণে আমি হঠাৎ করে কি কাজ করতেছি, সেভ করে নাই, কি করলাম, চলে গেলাম, ধরেন আমি কাজ করতে হঠাৎ করে চলে গেল, এখন আমি কি করবো, শেষ, কারেন্ট গেল বা কম্পিউটার বন্ধ হয়ে গেল, কোনো কিছু হয়ে গেল, এটা ক্লোজ হয়ে গেল, এই ক্ষেত্রে আমার পরবর্তীতে আবার ওপেন করলে যেন এই যে কাজ যেখান থেকে শেষ করছি হয়তো ওইটা পাবো না সর্বশেষ, কারণ এটা তো 2 মিনিট আগে সেভ থাকবে, মানে ওই 2 মিনিট আগ পর্যন্ত যেহেতু সেভ হয়েছে অটোমেটিকলি, ওইটা আবার ওইটা কি রিকভারির জন্য আমাকে একটা মেসেজ দিবে যে আপনি কি এটা আগে রিকভারি করতে চান কি চান না। তো আমরা অবশ্যই ওকে দেবো, কারণ হচ্ছে অনেক সময় এরকম হয় কাজ করার সময় কারণ জায়গায় এই সমস্যা ওই সমস্যা হতে পারে। তো রিকভারিটা না দিলে অনেক আফসোস করতে হবে যে এত কষ্ট করে ডিজাইনটা করলাম, পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। এক্ষেত্রে অটোমেটিকলি রিকভারি সেভটা এটা দিবে 2 মিনিট দিবেন, বা আপনি আরো কমাই দিতে পারেন, আর কমাই দিলে একটু স্লো হবে আর কি, কারণ হচ্ছে এটা প্রত্যেক 2 মিনিটের ব্যাকগ্রাউন্ডে কাজ করবে, যার কারণে আপনার ইলিস্ট্রেটর একটু স্লো মনে হবে, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে ফাইল যে বিষয় আছে, মানে এখানে রিসেন্ট ফোল্ডার, এখানে আমার এই যে এখানে ফাইলের ক্ষেত্রে রিসেন্ট কয়টা ফাইল দেখাবে, এখানে দেওয়া আছে 1 থেকে 30 এর মধ্যে 20টা দেখাবে, ঠিক আছে? আর কিছু অপশন আছে যে আপনার ইউজ লো রেজুলেশন প্রক্সি ফর লিংক টু এপিএস, লিংক এপিএস যদি কোনো কিছু থাকে লিংক করা, ওই ক্ষেত্রে এটা লো রেজুলেশন দেখাবে, আমরা এগুলো কিছু চেঞ্জ করবো না, দরকারও নাই, ঠিক আছে? এবং স্যার স্যার এখানে স্যার হ্যাঁ, এখানে কি স্যার রিকভারি 2 মিনিট দিয়ে রাখবো আমরা? হ্যাঁ দিতে পারেন 2 মিনিট, আমি 2 মিনিট দিচ্ছি, কারণ এরা কম দিলে আর বেশি একটু স্লো হয়ে যাবো, আর এর বেশি দিলে আপনার মনে করেন যে আপনি কাজ করতেছেন হঠাৎ করে কারেন্টে গেল গা, এখন এই যে কাজ করলেন ওইখান থেকে কিন্তু পাবেন না, আপনার ওই কাজ করা থেকে 5 মিনিট আপনি মাইনাস করতে হবে, অথবা মনে করেন আপনি কাজ করলেন, করার পরে 5 মিনিট আপনি স্টপ রাখলেন, আপনি যে কোনো ধরেন, আমি আবার বোঝাই, ধরেন ক্লোজ করলাম, আমি মনে করি এইটা করলাম, এটা করার পরে এখন কিন্তু এটা টাইম গণনা করবে যেটা কতক্ষণ লাগতেছে, যদি 5 মিনিট হয়ে যায় তাহলে তো এটা সেভ হয়ে যাবে, আর যদি মনে করেন এখানে ক্লোজ করার পরে কারেন্টটা সাথে সাথে চলে গেছে, তার মানে কিন্তু এটা সেভ হয় না, এই অংশটা সেভ হয় না, কারণ এটা 5 মিনিট হয় নাই, কারণ প্রতি 5 মিনিট পরে গিয়ে সেভ হবে, 5 মিনিট প্রত্যেক সাথে সাথে হবে না, কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে, কন্ট্রোল কে গেলাম, এখান থেকে আমার হ্যাঁ ফাইল হ্যান্ডেল, এখানে বাকি অংশগুলো বা মানে কি আমার কিছু করবো না, চেঞ্জ করবো না, জাস্ট আপনি চাইলে লোকেশনে চেঞ্জ করে দিতে পারেন, অথবা যেটা আছে এটাই থাকুক, আর কিন্তু 2 মিনিটে দেওয়ার চেষ্টা করবেন, 2 মিনিট, বেশিও না আবার কমও না, এই বেশিও না আবার কম দিলে একটু স্লো হবে। ওকে, আর কিছু এখানে আমাদের দরকার নেই, ঠিক আছে? তো এই হচ্ছে এইখানের আমাদের টাইপটা দরকার পড়বে বাংলার ক্ষেত্রে, ফাইল হ্যান্ডেলিং দরকার পড়বে, ডাটা রিকভারির ক্ষেত্রে, বাকি ইউনিট আর এইগুলো এগুলো আমাদের কোনো কিছুই এখান থেকে চেঞ্জ করার প্রয়োজন পড়বে না, ঠিক আছে? সো এইটা গেলো আমাদের কি বলে সেটাকে এডিটর মেনুগুলা। সো এডিটের ক্ষেত্রে এইখানে এখন আমরা এখন আসবো অবজেক্টে। অবজেক্টটা হচ্ছে একটু বড় বিশাল, এখন অনেকগুলো দেন, পাতের ক্ষেত্রে গেলে অনেকগুলো অপশন আছে, শেপের ক্ষেত্রে গেলে শেপ প্যাটার্ন আমরা তৈরি করা, এখানে ব্লেন্ডিং করা, অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? আমি চাচ্ছি এটাকে স্কিপ করে টাইপে চলে যাই, কারণ এটা একটু ছোট আছে, তাহলে আমি তো এটা শেষ করতে পারবো, এটা আমি কি টাইপে যাব? ওকে স্যার, যান স্যার। ওকে, আমরা টাইপে যাচ্ছি এই জন্য যাতে করে এটা আমরা হয়তো কালকে আমরা চেষ্টা করবো শেষ করতে, যদি অনেক বিশাল হবে কিনা কনফিউশন, তারপর আমরা এটাকে স্কিপ করলাম এই জন্য যাতে করে মানে একটু বুঝতে পরবর্তীতে আবার একটু সময় না খরচ হয় আর কি। ওকে, টাইপে যাই, টাইপে এখানে দেখেন আছে মুর ফন্ট, আমি জাস্ট এটা সিলেক্ট করলাম, টাইপ, দেখেন মুর ফন্ট আছে, অ্যাডোব ফন্ট, অ্যাডোব নামে একটা ফন্টের সাইড আছে, শুধু অ্যাডোবের ফন্ট পাওয়া যায় যেটা হচ্ছে টাইপ কিট, এখানে কিন্তু এখান থেকে ফন্ট আপনি ডাউনলোড করতে পারবেন না এডোব এর থেকে, মানে আমরা ওই অন্য যে সাইট গুলো আছে না, যেমন গুগল ফন্ট, কি কথা বলতেছে, আচ্ছা, গুগল ফন্টের মতো সাইট আছে না, গুগল ফন্টস ডট গুগল, সো এইখান থেকে যেভাবে আমরা ডাউনলোড করি এখান থেকে কিন্তু সেম ভাবে ডাউনলোড করতে পারবো না। সো এইখান থেকে ডাউনলোড করতে হলে আমাকে আমার কম্পিউটারে আপনার ইয়া থাকতে হবে, কি বলে সেটাকে,
ক্রিয়েটিভ ক্লাউড। ক্রিয়েটিভ ক্লাউড আমার হাতে নাই, যেটা আছে তারা দেখবেন ক্রিয়েটিভ ক্লাউড ছাড়া। স্যার ক্রিয়েটিভ ক্লাউড কি সব ইউজ করতে পারবে? হ্যাঁ, আপনি ইউজ করতে পারবেন। আপনি অ্যাকাউন্ট যদি অ্যাডোবে অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি পারবেন। এই স্যার যেমন এটা ধরেন কি আমার স্যার অ্যাকাউন্ট ড্রাইভ করা আছে। ড্রাইভের মতো কিছু নাকি অন্য কিছু? হ্যাঁ হ্যাঁ, ড্রাইভ এটা বুঝি নাই। ক্রিয়েটিভ ক্লাউড কি এটা প্রত্যেকটা পিসিতে থাকে? পিসিতে না, এটা হচ্ছে ইলাস্ট্রেটর ইনস্টল করার ক্ষেত্রে আপনার থাকে নরমালি। কিন্তু আপনি যদি ক্র্যাক ফাইল ইউজ করেন বা লাভ সাইবার স্পেসের কি ক্র্যাক গুলো ইউজ করেন, দেখবেন যে ওইখান থেকে আপনার ইয়েগুলো তারা মুছে দিয়েছে, মুছে এটা একটু একটু লাইট ওয়েট করছে, মানে একটু হালকা করে দিয়েছে। নয়তো তো আপনার কি হবে, আপনি যখন ইনস্টল করতে যাবেন দেখবেন যে এর ক্রিয়েটিভ ক্লাউড সহ ইনস্টল হচ্ছে। আহ ও তাহলে তো স্যার আমাদের নাই স্যার। হ্যাঁ, সেটা এমনিতে থাকবে না। আমি যে লিঙ্ক গুলো দিচ্ছি এক্ষেত্রে না থাকার কথা, কারণ এগুলো হচ্ছে আপনার এই যেমন 20, 21 এগুলোতে থাকবে না। স্যার নাই স্যার, এখানে আমরা হ্যাঁ, তো ওইটা হচ্ছে ইউজ লাইট ওয়েট করে করতেছি দিচ্ছে, নাই। কারণ হচ্ছে ওইটা আপনার হয়তো ওইটা ইনস্টল হয়ে আপনার পিসি একটু বাড়ি করে ফেলতো। ওকে, সো এডোবিস্ট এখানে ফন্ট আমরা বিভিন্ন ফন্ট পাবো। যে ওই ফন্ট গুলাকে যদি আমি ক্রিয়েটিভ ক্লাউড থাকে তাহলে একটা মজা আছে, এগুলো বলতেছি 1 মিনিট। যে ধরেন আমার এখানে হচ্ছে কি টাইপের ক্ষেত্রে মোর ফন্ট, এখানে আসেন এখন ফন্ট। আমরা এইখানে যে এই লেখাটা কোন ফন্টে আছে এই ফন্ট গুলো আমি চেঞ্জ করতে পারবো এই ফন্ট থেকে। হ্যাঁ, টাইপের এই ফন্ট থেকে, ঠিক আছে। এই যেমন এখান থেকে আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো ইচ্ছা মতো। এখানে ক্লিক করেন, এই এটার বোল্ড দিলাম, এই বোল্ড হয়ে গেছে, ঠিক আছে। সো আমি কি করলাম, এটা এখান থেকে টাইপ থেকে সিলেক্ট করলাম। সো এটা কিন্তু আমরা এখান থেকে করবো না, কারণ হচ্ছে আমার এখানে একটা এইখানে একটা অপশন আছে ক্যারেক্টার, এইখানে আছে ক্যারেক্টার, এখান থেকে আমরা করবো, এখানে দরকার পড়বে না। এরপর আছে আপনার সাইজের কথাটা ঠিক এখানে আছে, দেখেন এখানে সাইজ আছে 158, এখানে এখানে আছে 158, এটা হচ্ছে সাইজটা। তারপরে আসেন রিসেন্ট ফন্ট। রিসেন্ট যদি আমি কি যে ফন্ট গুলো নিয়ে কাজ করি ওই ফন্ট গুলো আমি চাইলে এখানে দিতে পারি সহজেই সিলেক্ট করার ক্ষেত্রে। আপনারা তো মনে করেন একটা ফন্ট নিয়ে বারবার কাজ করতেছে, কিন্তু ফন্টটা সিরিয়াল হিসাবে যদি আমি হিসাব করি, সিরিয়ালে ফন্ট সিরিয়ালে, তাহলে হচ্ছে এটা আপনার জেড বা এক্স ওয়াই জেড শেষের দিক দিয়ে, তাহলে আপনি বারবার স্ক্রল করতে করতে ধরেন আমার এখানে যাই, আমি এটা ওপেন করি, যেমন ধরেন এটা এখন বর্তমানে তো ইউজ করার কারণে সামনে আসছে, অনেক সময় থাকেও না। এখন সিরিয়াল অনুসারে তো আবার দেখেন এর পর্যন্ত এই মাউস ঘুরাইতে 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 যাইতে হইব। কিন্তু বারবার যদি আমি একটা জিনিস ইউজ করি তাহলে জিনিসটা আমার এখানে থেকে যেতেছে টাইপের ক্ষেত্রে। এই যে রিসেন্ট ফন্ট এইখান থেকে দিতে পারবে। রিসেন্ট ফন্ট আমি এইগুলো ইউজ করছি, যেখান থেকে এখান থেকে যে কোনো একটা আপনি দিয়ে দিতে পারেন। হ্যাঁ, ওকে ওকে। এখানে একটা আছে গ্লাইফ, একটা শব্দ আছে। গ্লাইফ শব্দটা মানে হচ্ছে আপনার এই আপনার ওয়েব যারা কাজ করছেন তারা তো বুঝবেন যে গ্লাইফ শব্দটা কি। গ্লাইফ হচ্ছে আপনার ইয়ে আছে না, এখানে সিম্বল হিসেবে আসছে আর কি, সিম্বল গ্লাইফের ওই যারা ফন্টসমের কিছু গ্লাইফ আছে, বুটস্ট্র্যাপের কিছু গ্লাইফ আছে, মানে আইকন আছে আর কি। আইকন যেটা বলে, আইকন মানে যেটা কিন্তু ফন্ট টাইপের আইকন। ফন্ট টাইপের আইকন মানে মানে ভাই এটা দেখতে আইকনের মতো কিন্তু এটা ফ্রন্টের ফন্ট, মতো কাস্টমাইজ টাইপটা করা হচ্ছে যায়। ফন্ট এবং এটা কোড আছে। টাইপ হচ্ছে হ্যাঁ, আপনি যদি ফন্টসমের ইয়ে যান, ফন্টসম চিট শিট, এই ফন্টসম চিট শিটে যান, এই চিট শিট তো এটা। আমি কিন্তু চাইলে এই ফন্টটাকে আমি মোবাইল কম্পিউটার ডাউনলোড করে যদি রাখি, আমার এখানে নাই, আমার ডেস্কটপে আছে। এখান থেকে এটা কই আই বেটা, এই কাজ করে না নাকি এখন আর, কিন্তু তারা চেঞ্জ করছে অনেক কিছু। ফন্ট চিট শিট, ওকে, এই যে ভার্সনটা থাকার কারণে এখন আমি তো চাইলে যে এই মনে করেন রেখাটি এই আইকনের দরকার আমার, এটাকে আমি কিভাবে নেবো, এখানে তো কোড দেওয়া আছে। এটাকে নিয়ে তুমি কপি করে নিয়ে এখানে যদি আমি দেই, দেওয়ার পর দেখবেন এটা কি আসে, এরকম আসে কোনটা আনসাপোর্টেড। কিন্তু ফন্টসমের ফন্ট যদি আমি এখানে ইনস্টল করা থাকে কম্পিউটারে নাই, থাকলে তখন আবার ওই যে আইকনটা আছে, হ্যাঁ ওই আইকনটা এখানে চলে আসবে, এই আইকনটা কিন্তু দেখাবে। আমি যদি ফন্টসমের যে ডেস্কটপ ফন্ট আছে এটা আমি এখানে ইনস্টল দিই, তাহলে আমার এটা শো হবে, মানে দেখাবে, ঠিক আছে।
এগুলো গ্লাইফ বলা হয়। সেখানে দেখবেন অনেক কিছু পাবেন আপনারা, এই দেখেন এগুলো হচ্ছে গ্লাইফ হিসেবে, এগুলো হচ্ছে ডিফল্ট কিছু আর কি, বিভিন্ন দেশের ভাষা। এখানে কিছু আরো অনেকগুলো অপশন আছে দেখছেন। ওকে, এগুলো দরকার পড়বে না আমাদের, অবশ্য আমাদের গ্লাইফের জন্য হলে আমরা আইকন নিয়ে কাজ করব, ইয়ে নিয়ে কাজ করব, বা ফ্রন্ট অপশন নিয়ে কাজ করতে পারি। ওকে, এগুলো বাদ দিল, বাকি অপশন হচ্ছে এখানে অপশনটা ডিলিট করে দিলাম। ওকে, টাইপ, টাইপের ক্ষেত্রে এখানে টাইপ কনভার্সন, টাইপস, এরিয়া টাইপ অপশন, এগুলো কখন আসে? অন টাইপ পাথ, এগুলো তো আমি বলছিলাম তাই না? মনে আছে আপনাদের? এই দেন কনভার্ট টু টাইপ এরিয়া, এটা কি মানে কি? মানে হচ্ছে আমি কি, এটা কি একটা রেক্টেঙ্গুলার না? এটা ইয়ে আছে, স্টক আছে, ইয়ে আছে, আমি স্টক রাখলাম, ধরলেন স্টক আছে, ফিল কালার আছে। এখন আমি চাচ্ছি এটাকে কি মানে টেক্সট এরিয়াতে কনভার্ট করবো, তাহলে কি হবে? আগে আগে আপনার এইটা সিলেক্ট করে নিতে হবে, টাইপ টুলটা সিলেক্ট করে, সরি এটাকে সিলেক্ট করেন, করার পরে টাইপ টুলে যান, এরপরে টাইপে যান। কি হলো, কনভার্ট অপশন আসে না এখানে? আমি সচরাচর এমনি ক্লিক করলে হয়, মানে এই এই কর্নার থেকে আর কি, তখন এটা টাইপের হয়ে যায় এমনিতে। এই টাইপ কনভার্ট কই যে অপশনটা, একবার দেখলাম আরেক রকম, এখন দিয়ে আরেক রকম, সম্ভবত উল্টা লাগে নাকি? টাইপ, টাইপ কোন অপশনে আমি পাইছিলাম। ওকে, এই জিনিস আমি বলে দেই, এটা তো ওইভাবে আমরা যাবো না, এই অপশন থেকে যাবো না, শর্টকাট আমরা যাবো। ধরুন আমার এখানে এটা, এই যে ঘরটা আছে এটার ভিতরে আমি টাইপ লিখবো। সো এটা কিভাবে লিখবো? টাইপ এরিয়াতে আমি জাস্ট একদম সাইড বর্ডার মিলে সেটা দেখেন, যখন নেবো তখন এটা গোল হয়ে যাচ্ছে, মানে পাত হয়ে যাচ্ছে। তো পাতের ভিতরে এখানে ক্লিক করলে এটা টাইপ এরিয়া হয়ে যাবে। আমি এখন ধরেন এই লেখাটা ছোট করি, এই দেখেন হয়তো ওই লেখাটা, আমি জায়গাটা একটা বড় থাকার কারণে একটা লেখা আছে, ফিল কালার দিয়ে প্রেস তুলে দেখেন অনেকগুলো লেখা, আরো ছোটগুলো আরো লেখা জমা হবে ওখানে। সরি, সব দেখতে, স্যার স্যার এই জিনিসটা আবার দেখাবে স্যার? কোনটা? এই স্যার আপনি যে হলো পাতের ভিতর সেইটা কোনটা বসাচ্ছেন সেটা। ওকে, আচ্ছা ধরেন এই যে ছোট করলাম তো, সেটা বাদ দিলাম। এখন আসেন এটা, এটাকে আপনার এইটার ভিতর, বক্সের ভিতরে লিখবেন আপনি, বা এটা গুল আছে, এরকম গুল আছে, এটার ভিতরে আপনি লিখবেন। কিভাবে লিখবেন? আপনি প্রথমে টাইপ টুল সিলেক্ট করে জাস্ট এই যে সাইডে বর্ডার একটু নিলে দেখবেন এটা এটা গুল হয়ে যাচ্ছে, এটা দিয়ে এটা টাইপ এরিয়াটা একটু গুল দেখাচ্ছে, ঠিক আছে? তো আপনি জি স্যার, জি স্যার। এখন আপনি ক্লিক করেন, দেখবেন যেটা এই দেখেন টাইপ বক্স হয়ে গেছে। এটা কিন্তু আপনার টাইপ, কি বলে, টাইপ এরিয়া হয়ে গেছে। এটা কিন্তু টাইপ এরিয়া, বাইরে তো কোনো টেক্সট যাবে না। দেখেন তো, এই মানে এখানে গোল দেখাচ্ছে না, কারণ হচ্ছে আপনার তো গোল না ও সবগুলো। ও স্যার, স্যার যখন আমি পাতের ওখানে নিবো, হ্যাঁ, হুম। ওই ওখানে গোল হওয়ার আগ পর্যন্ত ছাড়বো না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, গোল হওয়ার আগে পর্যন্ত আপনি ছাড়বেন, একদম বর্ডার সাইডটা নিয়ে আপনি আচ্ছা ছাড়বেন, ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা স্যার, বুঝতে পারছি, জিনিসটা ক্লিয়ার হয়েছে। ওকে, সো এখানে এটা হচ্ছে আপনার টাইপ এরিয়া, যে বিষয়টা হচ্ছে কই, এই যে টাইপ এরিয়া অপশন। এরপর হচ্ছে টাইপ অন পাথ, মনে আছে এটা কিসের টাইপ অন পাথটা? ধরুন আমি এখানে আবার হ্যাঁ স্যার, মনে আছে স্যার, ওই আমরা স্যার লিখছি স্যার, টাইপের পাতের উপর লিখছি, ওইটাই তো। আমরা যখন ওই কোনো পাথের উপর লাগবে টাইপ এরিয়া, আমি কিন্তু টাইপ এরিয়া টুল সিলেক্ট করবো, তখন কিন্তু হ্যাঁ ওখানে ছিল স্যার, টাইপ অন পাত, টাইপ অন পাথ টুল, সহজভাবে একটা আমি উদাহরণ যখন হবে। টাইপ অন পাথ টুল দেবো তখন যেন কিন্তু অপশন আসবে না। কেন আসবে না? আমি এখনো টাইপ করি নাই। কিন্তু যখন আমি এখানে ক্লিক করব, এটা কিন্তু দেখেন জিনিসটা কিন্তু এখানে ক্লিক করলে কাজ করতেছে না, কি বলতেছে, মাস্ট অন ক্লিক, ইউ মাস্ট ক্লিক অন নন কম্পাউন্ড, হ্যাঁ, নন মার্কস পাথ টু ক্রিয়েট টেক্সট অ্যালং পাথ। তো এই পাথের মধ্যে আমাদেরকে ক্লিক করতে বলতেছে, যেমন আমি ক্লিক করলাম, দেখেন এই পাথের চারিদিকে কি হয়ে গেল, টেক্সট এসে গেল। এখন আপনি কিন্তু অপশনে গেলে দেখেন টাইপ অন পাথ অপশন এসে গেছে। সো এখানে একটা অপশন আছে, একটা হচ্ছে কি রেইনবো, স্কো, তারপর হচ্ছে 3D রিবন, স্টার স্টেপ, গ্রেভিটি, হ্যাঁ, এগুলো কিছু অপশন আছে। এখানে আপনি একটু দেখেন, এই জিনিসটা আপনি যখন, স্যার আমি এখানে স্যার একটা প্রবলেম ফেস করছি স্যার। হ্যাঁ যখন আমরা হলো স্যার টাইপ অন পাতে লিখি না, যে পাতটা লিখি, হ্যাঁ ওই পাতটা নাই হয়ে যায়।
হ্যাঁ ধরেন লিখলাম গোল রাউন্ড হচ্ছে না, বাট নাই 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 দেখা যায় না। না তো আমি দেখা যায় না মানে চাচ্ছিলাম যে হচ্ছে এটা, এই এটা এখন এটা হচ্ছে আপনার মানে কি পাত হয়ে যায় এবং হচ্ছে এটা ফিল কালার এবং স্টোক কালার জিরো হয়ে যায় স্যার, দুইটাই হ্যাঁ জিরো জিরো হয়ে হয়ে যায়। যায়। হ্যাঁ আমি চাচ্ছি যে এটা থাকবে, তখন আমি কি করবো এটা? আমি চাচ্ছি যে এখানে আমার এটা থাকবে। এটা স্যার পাতের উপর সাইড লেখা হচ্ছে না, আমি চাচ্ছি যে পাতের নিচ সাইড লেখা হবে, উপরে পাত থাকবে, আগে গোল থাকবে। বাইরে গোল, ভিতরে লেখা থাকবে গোল হয়। সেক্ষেত্রে আমি কি করবো? আমি যখনই করছি স্যার ওই জিনিস চলে গেছে আর কি পাতটা। আচ্ছা আপনি না চাইলে এভাবে সিলেক্ট করে দিতে পারবেন, এভাবে ক্লিক টান দিয়ে দেখবেন আছে কিনা, যে জায়গায় ছিল তখন যদি থাকে এটা কি করবেন, এভাবে টান দিয়ে সিলেক্ট করবেন, করার পরে এটারে কি করবেন এই ফিল কালার দিয়ে দিবেন, তাহলে দেখতে পাবেন। স্যার ফিল কালার দিলে স্যার আমাদের টেক্সট আছে, টেক্সটটা কালার হয় কিন্তু ওই পাতটা কালার হয় না স্যার। ফিল কালার দিলে না, ফিল কালার দিলে স্যার যে লিখছি না লিখার হ্যাঁ হ্যাঁ কালার হ্যাঁ, চেঞ্জ কারণ হয়। হচ্ছে তখন ওই কিন্তু পাতটা আর সচরাচর পাত থাকে না, এটা হচ্ছে টেক্সট পাত হয়ে যায়। তো আমি তো স্যার চাচ্ছি যে এই লেখাটা রাউন্ড লেখার উপর আরেকটা পাত হবে এবং সেটা কালার হবে। সেক্ষেত্রে কি স্যার আমি আলাদা আলাদা একটা পাত বসাবো এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি চাইলে ওই প্রয়োজন একটা কপি করে নিয়ে রাখবেন। আচ্ছা ঠিক আছে, আমি করতে যাই, এই প্রবলেম ফেস করছি তো এই জন্য স্যার বললাম আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আবার আমাকে দেখেন, তাহলে তাহলে আমি আরো একটু ইয়া হবো। ঠিক আছে, আচ্ছা স্যার ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে। সো এখানে আমি একটু ব্যাক করি। ওকে, এই আসেন, এটা আমি সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে এখন পাতে গেলে পাত, এই পাত হইলো, এরপরে পাত এখানে দেখেন এই অপশন আছে, টাইপ অন পাত অপশন আছে। তো এখানে কিন্তু কতগুলো অপশন আছে, রেইনবো মানে নেচার, রেইনবো তো বুঝিনি, স্ক্রো, 3D রিবন, কতগুলো অপশন আছে। আপনি টাইপ অন পাত অপশনে গেলে সচরাচর এখান থেকে দেখতে পারবেন কোনটা হবে। ঠিক আছে, সো আমাদের এখানে যা গুলের ক্ষেত্রে আমরা এই যে ইয়া করি, এই ফ্লিপ করে আমরা হয়তো এগুলা করবো, যে হচ্ছে এরকম বাঁকার ক্ষেত্রে, এই টাইপের বাঁকার ক্ষেত্রে। ঠিক আছে, আর এমনি তো যেমনি হয় সচরাচর এটা, তো জিনিসটা উল্টা করতে গেলেই তখন আমরা ফ্লিপ করে নিতে হবে। ঠিক আছে, আর এটা অ্যালাইন টু কি হবে, বেজ লাইন হবে নাকি অ্যাসেন্ডার ডিসেন্ডার হবে, আমি তো বলছিলাম। ও মাই গড, ইন্টারনেট নাই, আল্লাহ আল্লাহ, ইন্টারনেট নাই। আপনারা কানেক্ট হয়েছেন? ইন্টারনেট চলে গেছিল। কানেক্টই আছে স্যার, সমস্যা নেই। ওকে, না একটু গেছিল, ইন্টারনেট চলে গেছে, কারেন্ট গেছে তো এখন, ইয়েতে ডাটা কানেক্ট করলাম। যাক, ডাটা থাকার কারণে সুবিধা হইলো। কি যেন দেখাতেছিলাম, তো এখানে আমরা দেখেছিলাম টাইপ অন পাথের কিছু অপশন, রেইনবো যে বিষয় হচ্ছে, রেইনবো তো বুঝেনি, স্কোর আপনি চেক করবেন এগুলো স্কোরতে কি হয়, দেখেন এটা জিনিসটা কিরকম হচ্ছে। ঠিক আছে, আমরা যেহেতু উইডে নিয়ে কাজ করবো কিন্তু রেইনবো নিয়ে কাজ করবো আমরা। হ্যাঁ, এবং হচ্ছে এটার বেস লাইনের বিষয়টা কি, অ্যাসেন্ডার ডিসেন্ডার কি, সেন্টার কি, সেগুলো আমরা শিখবো যখন টাইপোগ্রাফি থেকে, অ্যাসেন্ডার ডিসেন্ডার সেন্টার বেস লাইন এগুলো শিখবো। তবে এই ক্ষেত্রেও লাগবে যে আপনার পাতের সেন্টার দিলে এটা হচ্ছে পাতের মাঝখান দিয়ে থাকবে, লেখাটা দুই পাশে সমানভাবে থাকবে, উপরে এবং নিচে। ঠিক আছে, এটা আমরা কখন দুই পা আমরা এটা দিয়ে চেষ্টা, বেসলাইন হয়তো দিয়ে দিব না, আমরা সেন্টার দিয়ে কাজ করার চেষ্টা করব, তাহলে কি হয়, আমরা যদি এটা ফ্লিপও করি তাহলে সেম থাকবে, সেম সাইজের, আর ফ্লিপ না করলেও সেম সাইজের থাকবে। আপনি দেখেন এই ফ্লিপ করলাম না, কিন্তু জায়গায় কিন্তু অবস্থা সেম। আপনার ভালো করে লক্ষ্য করেন এদিকে, আমি একটু বড় করি এটাকে, তো ওকে, ধরেন এটা আমি দেখেন একটু ভালো করে দেখেন, আমি টাইপ অন, টাইপ অন পাথ অপশনে গেলাম, টাইপ অন পাথ অপশন, এখান থেকে ফ্লিপ করলে কি হচ্ছে আপনারা দেখেন, এটা কিন্তু এই যে বেসলাইনটা এটার ভিতরে চলে আসবে। ঠিক আছে, প্রিভিউতে যাই, জাস্ট ফ্লিপ করি, এই ভিতরে চলে আসছে না। এখন কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। হ্যাঁ, ওকে হ্যাঁ স্যার শুনতেছি। ওকে, এখন আমি যদি একটু সেন্টার দিই তাহলে কি হচ্ছে দেখেন, সেন্টার দিয়ে আমি ফ্লিপে তুলে দিলাম, তুলে দিলে কি হচ্ছে স্বাভাবিক এটা, আমি এখন কি করলাম, সেন্টার দিলাম, সেন্টার দিলে এখন দেখেন এটা হচ্ছে কি, লেখাগুলোর মাঝখানটা দাগটা গেছে, তাই না? কিন্তু এখন যদি আমি ফ্লিপ করি জি তাহলে স্যার। দেখবেন যে আমার স্থান মানে সাইজের পরিবর্তন হচ্ছে না, সাইজ সেম থাকতেছে, শুধু লেখাটা পাল্টে যাচ্ছে। এই দেখেন, এই দেখেন ভালো করে দেখেন একটু, সাইজ কিন্তু কমতেছে বাড়তেছে না, আগেরটাই আছে। হয়তো বেজলারের জন্য কিছু একটা বিষয় আপনার একটু চেঞ্জ লাগবে, কিন্তু আসলে
যেমন ধরেন ব্যাজ লাইন কিন্তু নিচ থেকে কাউন্ট হয়, উপর থেকে কোনো কাউন্ট হয় না। এই জন্য কিছু শব্দ আছে ছোট এবং কিছু শব্দ আছে বড়, যেমন এল বড়, ওটা ছোট। তো এই জন্য একটু হয়তো আপনার ছোট বড় লাগবে, কিন্তু সামগ্রিকভাবে এটা সেম। ঠিক আছে? এবং স্পেসের যে বিষয়টা হচ্ছে O2, যে বিষয় O2 থাকবে, আপনি চাইলে কমে বাড়ায় দিতে পারবেন। ওকে, এখানে টাইপ অন পাথরে আপনার গেল থ্রেডেড টেক্সট। এটা আসলে আপনার কখন এটা লাগে? হ্যালো, জি স্যার শুনতেছি। ওকে। সো থ্রেডেড টেক্সটটা কখন লাগে আমি একটু বলতেছি। জাস্ট ধরে সিলেক্ট করলাম। প্রথমে আমাকে টেক্সট বক্স করে নিতে হবে, হ্যাঁ। আহ, এখানে কোথায় যেন অপশন আছে, কনভার্ট টু টেক্সট বক্স অপশন, আমরা এখানে রাইট বাটনে পাইছিলাম না? কনভার্ট টু কি বলে, টেক্সট বক্স। অথবা আমি কিন্তু টান দিয়ে এভাবে নিতে পারি, টেক্সট বক্স একটা নিলাম, একটা নিলাম। ওকে, এখন এখানে কিন্তু একটা বিন পয়েন্ট আছে, আমি দেখাবো, হয়তো বলছিলাম। এই যেমন এই একটা পয়েন্ট, আর এটার এখানে একটা পয়েন্ট আছে। ঠিক আছে? এইটা হচ্ছে থ্রেডেড পয়েন্ট গুলো। দেখেন ক্রিয়েট বা অনেকগুলো সে ইয়ে নিয়ে আছে, এরকম টেক্সট বক্স নিয়ে কি করতে হয়, এরকম এটা ইয়ে করতে হয়, ক্রিয়েট তৈরি করতে হয় থ্রেডেড বক্স গুলা। যে কি এখানে চেঞ্জ করলাম এক, যেমন আমি এখানে চেঞ্জ করলাম কি এক, এরপর এন্টার দিলে এই 2 নাম্বার যাচ্ছে, এই ঘরে চলে যাচ্ছে। কিন্তু এই ঘরে আর কিছু লেখা আছে, এই জন্য 2। আর ওকে, এরকম আমরা ওই ক্যালেন্ডার বা কিছু বা এরকম সংখ্যা জাতীয় কিছু বসাতে গেলে আমরা এইগুলো ইউজ করবো, থ্রেডেড টেক্সট। বিষয়টা বুঝছেন? যেমন 1 এর পর 2 ক্যালেন্ডার, যেমন আমরা কিন্তু বারবার প্রত্যেকটা জানুয়ারি ফেব্রুয়ারি চেঞ্জ করবো না সংখ্যা বসে বসে। আমরা দেখাবো যে এক মাস বসানোর পরে ওই মাস শেষ হওয়ার পরে পরবর্তী মাস কোথায় শেষ হয়েছে এবং কোথায় শুরু হয়েছে, এই জিনিসটা মিলাই দিব, বাকিগুলো অটোমেটিকলি মিলা যাবে। ঠিক আছে? তো এইগুলো আমরা থ্রেডেড টেক্সটে আমরা দেখাবো। কি বলে সেটাকে, কি বলে এটাকে আপনার থ্রেডেড টেক্সটের ক্ষেত্রে, ক্যালেন্ডার ডিজাইনের ক্ষেত্রে। ওকে, ওকে। আচ্ছা, কানেক্ট আছে নাকি আছে কি জানি। ওকে, এখন আসেন আমাদের নেক্সট যে বিষয়টা, ফিট হেডলাইন। ওই হেডলাইনে যে একটা বিষয় আছে, কই লেখাগুলা কোনগুলা, আচ্ছা ফিট হেডলাইনটা সরাসরি কাজ করতেছে না কেন? ফিট হেডলাইনটা আমার এখানে, আপনারা চেক করেন তো ফিট হেডলাইনটা কাজ করতেছে কিনা। আচ্ছা, মাঝখানে আবার রিসলভ মিসিংটা কাজ করতেছে না। কেন কাজ করতেছে না রিসলভ মিসিংটা? মানে যদি আপনি কোনো ডকুমেন্ট তৈরি ওপেন করছেন, যেই ডকুমেন্টের ফন্ট আপনার কাছে নাই, হ্যাঁ, এই তখন আপনার এই অপশনটা দেখাবে, যেটা হচ্ছে রিসলভ মিসিং ফন্ট। ঠিক আছে? আমি আবার বলতেছি, যে ফন্টটা আপনার কাছে নাই এবং ফাইলটা ওপেন করার পরে তখন একটা রিসলভ মিসিং ফন্ট একটা এরর মেসেজ দেখাবে যে এই ফন্ট আপনার পাচ্ছে না। আপনি কি এই ফন্টটার বিপরীতে অন্য কোনো ফন্ট ইউজ করবেন কি করবেন না, এরকম দেখাবে। যেহেতু আমার কাছে এইভাবে তো সম্ভব না আমি এখানে দেখানো, কিন্তু আমি যদি অন্য ফাইল থাকতো ওই ফাইলটা মিলে যদি দেখাতে পারতাম যে এই ফাইলটা ওপেন করার কারণে এই ফাইলটা যে ফন্টটা আমার কম্পিউটারে নাই, এজন্য এরর মেসেজটা দিচ্ছে, আপনারা পাবেন। ধরেন আপনার ল্যাপটপে কি আছে, আপনার রোবোটো, লেটো, তারপরে এই যে ফন্ট গুলো আছে ওপেন সেন্স, এগুলো আছে সবাই কম্পিউটারে। যারা ওয়েব নিয়ে কাজ করেন তারা থাকার কথা, যারা যত আগে করেন তাদের কাছে তা না থাকারই কথা। কারণ হচ্ছে আপনি ওয়েব নিয়ে তো এগুলো কমেন্ট সব ফন্ট বা আপনি আগে করছেন এই জন্য আছে। কিন্তু যখন আপনার কাছে এই ফন্ট গুলো নাই, আমি একটা ফাইল দিলাম, ফাইলটা হচ্ছে আপনার ধরেন রোবোটো ফাইলে বা এই রোবোটো, হ্যাঁ রোবোটো এই কন্ডাস্টার, এই ফন্টটা দিলাম, কিন্তু আপনার কম্পিউটারে যদি এটা না থাকে তাহলে কি হবে, একটা মিসিং এরর দেখাবে।
সো ওই মিসিং এরর থেকে আপনি কিন্তু মিসিং এরর, এখানে এই মিসিং এররটা ক্লিক করলে আপনাকে বলবে যে কি এই আপনি কি এই যে ফন্টটা চাচ্ছেন এই ফন্টটা পাচ্ছেন না, এটা কি আপনি এটার পরিবর্তে অন্য কোনো ফন্ট দিবেন কি না তা জিজ্ঞাসা করবে। আপনি চাইলে কিন্তু সহজে ওইখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিতে পারবেন। কিরকম আসবে, জাস্ট এইটার মতো আসবে, ফাইন্ড এ ফন্ট। এখানে বলবে যে আপনার ফন্ট এটা ইন ডকুমেন্টে এই ফন্টটা আছে কিন্তু এটা পাচ্ছে না, দেন মিসিং ফন্ট 1 না পাওয়ার কারণে আপনি কি করবেন, রিপ্লেস করবেন কোন ফন্ট দিয়ে। এখান থেকে অনেকগুলো ফন্ট দেখাবে যেগুলো হচ্ছে রিসেন্টলি ছিল বা এরকম কিছু দেখাবে, এবং এখানে দেন রিসেন্ট কথাটা আছে, অথবা ডকুমেন্টে অন্য কোনো ফন্ট দিয়ে এটা চেঞ্জ করবেন কিনা, বা সিস্টেমের কোনো ফন্ট, সিস্টেমিক কোনো ফন্ট মানে হচ্ছে সবগুলো ফন্ট বলে আমার কম্পিউটারে যত ফন্ট আছে সিস্টেমে এইটা এখানে, ঠিক আছে। আর এখানে যদি আমি রিসেন্ট দেই সাম্প্রতিক ফন্ট গুলা, আর এখানে যদি আমি ডকুমেন্ট দিই তাহলে ডকুমেন্টের এই যে ডকুমেন্ট এটার ভিতরে যত ফন্ট আছে ওই ফন্ট গুলা লিস্ট আসবে। যেমন এখানে দিছি কি রোবোটো কনস্ট্যান্ট আর হচ্ছে আপনার মায়াত প্রো, এই দুইটা ফন্ট আছে, এই জন্য দুইটা আসছে, ঠিক আছে। ওকে, সো এখন যে বিষয়টা হচ্ছে আপনার ফন্ট ফাইন্ড আর ফন্ট মিসিং ফাইন্ড একই সিস্টেম একই রকম থাকবে, ঠিক আছে। ধরেন আমি এটা কি মায়াট প্রো আছে এই ফন্ট, আমি এটা চেঞ্জ করে দিলাম কি রোবোটো কনস্ট্যান্ট দিয়ে সিলেক্ট করে কি করলাম, চেঞ্জ দিয়ে দিলাম। এখন দেখেন আমার এখানে ইন ডকুমেন্ট ফন্ট মাত্র একটা, কারণ আগে যেটা ছিল এটা আমি চেঞ্জ করে ফেলছি, ঠিক আছে। এখন ধরেন এই রোবোটো কনস্ট্যান্ট আমি অন্য কোনো ফন্টে সিলেক্ট চেঞ্জ করবো, তাহলে আমি কি করব, আমি সিস্টেম থেকে যে কোনো একটা মানে আমার কম্পিউটারে যত ফন্ট আছে এখান থেকে আমি এটা দিলাম, দেওয়ার পরে কি করলাম, চেঞ্জ অল দিয়ে দিলাম, ঠিক আছে। এখন কিন্তু আর আমার ডকুমেন্টের মধ্যে এই ফন্টটা আগের ফন্টটা নেই, এখন এই ফন্টটা এসেছে সেও সেগু, এটা এই যে ফন্টটা ইউআই ইমোজি, ঠিক আছে। সবগুলো ফন্ট চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এখন এটা হচ্ছে আপনার ফাইন্ড ফন্ট। আপনার অথবা আপনার একটা বিষয় হচ্ছে যে আপনি এই ডকুমেন্টের ভিতরে কতটা ফন্ট ইউজ করছেন। আমরা যখন ব্রুশিয়ার এসব ডিজাইন করবো বড় বড় ইয়েগুলা, সো এখানে অনেক লেখা থাকবে তো, সো কোনটা কোন ফন্ট নিচে আমাদের মন থাকতে নাও পারে। যদি আমরা বেশি ফন্ট নিয়ে কাজ করতাম তখন এতে প্রবলেম হবে। তো সহজে যে আমি কি কি ফন্ট নিয়ে কাজ করছি সহজে পাইতে হলে এই টাইপ থেকে ফাইন্ড ফন্টে যাব। ওইখানে গেলে দেখবো এইখানে যে লিস্টটা থাকবে এই লিস্টটা মানে হচ্ছে আমার এই ফন্ট গুলো আমি নিয়ে কাজ করছি বা এই ফন্ট গুলো এখানে আছে, তখন আমরা এই ফন্ট গুলোর নামটা পেয়ে যাবো সহজেই, ঠিক আছে। তো এটা হচ্ছে ফাইন্ড ফন্টের সিস্টেম আর কি এখান থেকে। So, এরপর আসেন এখানে যেটা হচ্ছে চেঞ্জ কেস, এটা তো আমি দেখাইছি যেটা আপার কেস লোয়ার কেসটা কিভাবে করবেন আপনাদেরকে। যেমন ধরেন আমার এটা হচ্ছে আমার লেখা, দেখেন এটা কি স্মল একটা শপ, আমি এটা চাইলে ক্যাপিটাল করতে করবো কিভাবে, চেঞ্জ কেস থেকে আপার কেস দিলে সব ক্যাপিটাল হয়ে গেছে, আবার চেঞ্জ কেস থেকে আবার কি লোয়ার কেস দিলে সব স্মল হয়ে যাবে। আবার যখন কি করব চেঞ্জ কেস থেকে টাইটেল কেস দেবো তার মানে কি প্রথমটা ক্যাপিটাল হবে, যেমন ধরেন এখানে স্পেস দিলাম, এখন কিন্তু এটা একটা শব্দ এটা আলাদা শব্দ হয়ে গেছে। সেখানে যখন আবার আমি টাইটেল কেস দেবো তখন দেখেন এই যে বিটা এটাও ক্যাপিটাল হয়ে যাবে, টাইটেল কেস মানে টাইটেল প্রত্যেক শব্দ টাইটেল কেস হয়ে গেল। ওকে, আর সেন্টেন্স কেস দিলে তো বুঝেনি যে প্রথম শব্দটা সেন্টেন্সের প্রথম শব্দটা ক্যাপিটাল বাকিগুলো স্মল। এগুলো এভাবে আপনারা প্রপার ওয়েতে কেস চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আর স্মার্ট পাংচুয়েশন এই জিনিসগুলো তো আপনারা ভালো করে তো বুঝে, যারা ভালো গ্রামাটিক্যাল বুঝেন বাংলা ইংলিশ তাদের জন্য তারা বুঝবেন যে স্মার্ট পাংচুয়েশন কোনটায় কি হইব, কোন বিষয়টা হবে, ডট হবে কোথায়, এই বিষয়গুলো আসছে আর কি। সেগুলো আমাদের আপাতত এমনিতে দরকার পড়ে না, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এখানে আছে ক্রিয়েট আউটলাইন, এটা দরকার পড়বে। ক্রিয়েট আউটলাইন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে পাইছিলাম যে ক্রিয়েট আউটলাইন, কন্ট্রোল শিফট কন্ট্রোল ও, তো এইখানে আছে প্রায় টাইপের ক্ষেত্রে ক্রিয়েট আউটলাইন, আমি ক্লিক করলে এটা তো ফন্টটা ভেঙে যাবে, শেষ ভেঙে গেছে। এখন এটা একটা ভেক্টর ফাইল, ঠিক আছে, ভেক্টর ফাইল। এটা হচ্ছে আমার ক্রিয়েট আউটলাইন, সরি কি বলে ক্রিয়েট আউটলাইন। এখন দেখেন এটা তো কাটা ভেঙে ফেলার কারণে কিন্তু ক্রিয়েট আউটলাইন কাজ করতেছে না, তার মানে এটা এখন ভেক্টর ফাইল, এটা কোনো ফন্ট না। এখন আমি চাইলে চেঞ্জ করতে পারবেন না, চাইলে এটারে এখানে অন্য কিছু লেখা দিতে পারবেন না, ঠিক আছে। ওকে, আমি একটু রিডু আনডু করে নিলাম। এখন আসেন টাইপের ক্ষেত্রে, টাইপ থেকে আমাদের এখানে আছে অপটিক্যাল, এর দরকার নাই। এটা দরকার থাকতে পারে যে ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার, সিম্বল ক্ষেত্রে কি কি সিম্বল নিবেন, হাইফেন বা ড্যাশ নিলে ড্যাশ, কোটেশন মার্ক নিলে কোটেশন মার্ক, এগুলো কিভাবে নিবেন। এটা হচ্ছে শর্টকাট কিছু অপশন আর কি, সিলেক্ট করে আপনাকে লেখাটা সিলেক্ট করতে হবে। এই ধরুন আমি এখানে কি করলাম, এটা সিলেক্ট করলাম, টাইপ টাইপ থেকে ক্যারেক্টার সিম্বল বুলেট দিলাম, এই দেখেন বুলেট এসে বসে, ঠিক আছে। এরকম ভাবে আপনারা এখান থেকে স্পেশাল ক্যারেক্টার ইনসার্ট দিতে পারেন, ক্যারেক্টার বা হাইফেন বলেন ড্যাশ বলেন, এই দেন ই এন ড্যাশটা হচ্ছে এইটা,
আরেকটা হচ্ছে আরেকটা ড্যাশ কি টাইপ টাইপ থেকে আমি কি করলাম ইনসার্ট ড্যাশ হাইফেন ড্যাশ ইএম ড্যাশ হচ্ছে এটা 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 একটু ছোট আর একটু বড় এরকম এভাবে আপনার কোনো কিছু স্পেশাল ক্যারেক্টার এখানে মানে ইনসার্ট করতে পারবেন এখান থেকে আচ্ছা হোয়াইট স্পেস ক্যারেক্টার আপনার ইএম স্পেস যেটা হচ্ছে আপনার কেন এটা সিলেক্ট করার কারণে গেছে এই যে এখানে আছে সি এবং ডি এর ক্ষেত্রে আপনি একটু ভালো করে লক্ষ্য করেন এই হোয়াইট স্পেস ক্যারেক্টারটা ইএম দিলে কি হচ্ছে এতটুকু হচ্ছে মানে এটা বেশি আমি যদি আবার এখানে দেই তাহলে দুইটা পার্থক্য বুঝবেন এই যে এটা এখানে এখানে টাইপ টাইপ থেকে আমি স্পেস হোয়াইট স্পেস ইএন দিলাম তার মানে হচ্ছে এটা একটু কম এটা একটু বেশি এটা একটু কম ঠিক আছে এর মানে হচ্ছে এটা আবার ইএম মানে হচ্ছে কি ইমপেসেস যে কথাটা বুঝি ইমপেসেস মানে জোর দিয়ে বলা যে জিনিসটাকে বলা হয় হয়তো আমার কি বলে পানিচুয়েশনটা ওটাই হচ্ছে না তো ওইটাই বোঝা যাচ্ছে আর কি যে জোর দিয়ে বলাটাকে যেখানে জোর দিয়ে আপনার স্পেস দেওয়া মানে বেশি দিচ্ছে আর কি জোরটা কম দিচ্ছে কম এই টাইপের আচ্ছা ব্রেক ক্যারেক্টার এই ক্ষেত্রে দেখেন এটা এখান থেকে কি হচ্ছে নতুন ক্যারেক্টার লাইন হচ্ছে এইভাবে ঠিক আছে ব্রেক ক্যারেক্টার আর হচ্ছে ফিল উইথ প্লেসহোল্ডার টেক্সট এটা কি এটা হচ্ছে আপনার আমি যখন টেক্সট বক্স নিয়ে কাজ করব টেক্সট বক্সটা এখানে একটা আছে নি যেমন এটা আছে দেখেন এটা কি টেক্সট বক্সটা কিন্তু এতটুকু তো লেখা হচ্ছে এক লাইন কিন্তু আমার লেখা হচ্ছে দরকার হচ্ছে এই বক্সটা সবটা তাহলে কি করতে হবে রাইট সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ফিল উইথ টেক্সট বক্স প্লেসহোল্ডার এটা কিন্তু এখানে আছে ফিল উইথ প্লেসহোল্ডার টেক্সট বক্স এটা দেন এই দেন সবটা হয়ে গেছে এই যে বক্সটা যতটুকু ধরা দরকার ততটুকু ধরে গেছে ঠিক আছে আচ্ছা শো হিডেন ক্যারেক্টার অল্টার আই এগুলো হচ্ছে কিছু ক্যারেক্টার আপনার যদি হিডেন করা থাকে কন্ট্রোল অল্টার আই দিয়ে আপনি দেখতে পারবেন ঠিক আছে এটা তো আসলে একদম দরকার পড়ে না আর একটা হচ্ছে টাইপ ওরিয়েন্টাল এটা কি হরিজন্টাল না ভার্টিক্যাল এই বিষয়টা আর কি সো এটা হচ্ছে যেমন এইভাবে আছে এটা কি ভার্টিক্যাল আছে আমি যদি চেঞ্জ করে দিই তাহলে এটা কি উপর থেকে নিচে হবে উপর থেকে নিচে ঠিক আছে বিষয়টা ওকে সো আমি আশা করি যে আপনার টাইপের বিষয়গুলো আমি একটু বলার চেষ্টা করছি এখন যদি ইম্পর্টেন্ট যে কি কি আমি আবার বলি ইম্পর্টেন্ট হচ্ছে টাইপ অন পাথটা দরকার পড়বে থ্রেডেডটা তো আমাদের মাঝে মধ্যে ক্যালেন্ডার করতে দরকার পড়বে যদি আমরা এখানে করবো না আমার আনসার একটা নিয়ম আছে আমরা দেখাবো রিসলভ মিসিং ফন্ট আর ফাইন্ড ফন্ট একই সিস্টেম একই জিনিস চেঞ্জ কেস এটা দরকার পড়বে ক্রিয়েট আউটলাইন দরকার পড়বে আর প্লেস হোল্ডার পাথ এটা দরকার পড়বে বাকি এইগুলো তেমন দরকার পড়বে না ঠিক আছে আর ওই এটা দরকার পড়তে পারে রিসেন্ট ফন্টটা কারণ এখানে তো অন্য জায়গায় ফন্ট খুঁজতে বারবার কিন্তু এখানে গেলে সহজে আপনার কমন ফন্ট গুলো পেয়ে যাবেন এই হলো আমাদের এডিট এবং টাইপের অপশন আমাদের আসলে আরো অনেকগুলো আছে এইটা তো বিশাল তো এখানে অনেকগুলা বিষয় তো আমি বাদ দেওয়ার অল্প এটা বাদ দেবো বাকি গুলো সবগুলো প্রায় কাজ করবো আমরা তারপর সিলেকশন আজকে আর বলবো না কারণ অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে সিলেকশন অল্প ছিল এটা বলবো ইফেক্টটা একটু বড় ভিউটা একটু বড় বড় না বলতে এখানে শর্টকাটে জাস্ট দেখাবো এখানে আর তেমন কিছু আহামরি কিছু নেই সো আমাদের মেনু নিয়ে আরো ক্লাস হবে অবজেক্ট নিয়ে একটা হ্যাঁ তারপর হচ্ছে আপনার ইফেক্ট নিয়ে একটা দুইটা সিলেক্ট ভিউ নিয়ে হয়তো একটা থাকতে পারে তিনটা আচ্ছা আমি ভুলে গেছি স্মার্ট গাইডের যে কথাটা আমি ওই সময় মনে আছে দেখেন স্মার্ট গাইড যেটা বলছিলাম মনে আছে স্মার্ট গাইড আমি আসলে কি যে বলতেছিলাম আপনাদেরকে এখন মনে হয়েছে যে তুমি জানাই দিই স্মার্ট গাইডটা হচ্ছে কি তোমরা এটা দিলাম আমি এটা দিলাম ঠিক আছে এখন আমি যখন এটাকে এখানে নিচ্ছি দেখেন এই একটা কালার দেখাচ্ছে না মাঝখানে একটা কালার দেখাচ্ছে এরপর ইন্টারেস্টটাকে লেখা হচ্ছে না ইনসার্ট সেক্ট লেখা আছে জি ভাই। এইটা হচ্ছে আপনার স্মার্ট গাইড আমি কত বললাম না যে ভুলে গেছি যে স্মার্ট গাইডটা কি সো এটা যদি আমি ওকে থাকে তার মানে আমি এটা দেখেন আমি যদি এটা এখানে এই কোণাটা নিলাম এই দেখেন আমি যদি এটা উপরে নিছি কিনা এটা কি মিলছে কিনা এটা বলে দিচ্ছে আমাকে যদি আমি স্মার্ট গাইডটা এখান থেকে দেখেন ভিউ থেকে স্মার্ট গাইডটা অফ করে রাখি আমি এবার উপরে নিলে বলবে না আমি কোথায় নিছি দেখি এখানে মিলছে কি মিলছে না আমার বলবে না বলতেছে বলে না কিন্তু কিন্তু যখন এই ভিউ থেকে আমি স্মার্ট গাইডটা দিয়ে দিলাম এখন কিন্তু আমার বলবে যে উপরে আপনি একদম টপে নিচে নিচে একদম সবাই নিচে নিছেন এই পাশে একদম সাইডে নিছেন বা এখান থেকে আপনি এটা একদম মিডলে নিছেন এইগুলো কিন্তু বলবে না এখন বলবে মানে এই স্মার্ট গাইডটা থাকলে আর এই স্মার্ট গাইডের কালারটা কি আমরা ওই কন্ট্রোল এখান থেকে আমরা পাইছিলাম কোথা থেকে না গ্রিড গাইড স্মার্ট গাইড এই কালারটা দেখছেন মেজেন্টা কালারটা এখন বুঝতে পারছেন বিষয়টা স্মার্ট গাইডের বিষয়টা ওই সময় আসলে মাথায় আসছিল না যে কি জিনিস ছিল এটা সো আমাদের আরো মেনু এটা নিয়ে তো একটা লাগবে একটা বা দুইটা লাগতে পারে টোটাল মেনু নিয়ে আমাদের আরো দুই তিন পাঁচটা টোটাল ক্লাস লাগবে আর মেনু নিয়ে
কারণ আমাদের এইটা আর এইটা বুঝতে পারলেই কিন্তু আমার ইলাস্ট্রেটর কমপ্লিট, কোর্স কমপ্লিট। বুঝতে পারছেন? তো এই জিনিস আমি প্রত্যেকটা আস্তে আস্তে বা আস্তে আস্তে যদিও না, তারপর চেষ্টা করি যে আপনারা যাতে বুঝতে পারেন আর কি। ঠিক আছে? জি ভাই। ওকে, সো আজকে আপনাদের আর আমি আগাবো না, যেহেতু দুইটা অপশন নিয়ে আজকে কথা হয়েছে। সো আপনারা এই জিনিসটা নিয়ে প্র্যাকটিস করবেন। আসলে প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবেন যে আমি আসলে কি পড়াতেছি বা কি করতেছি। মানুষ কমে গেল কেন? কারেন্ট গেছে এই জন্য নাকি? হ্যাঁ, ব্রাউনবাড়িতে কারেন্ট গেছে হয়তো বা এরকম হইতে পারে। ও হ্যাঁ, বাদরুল ভাইয়ের তো কারেন্ট চলে গেছে। ঠিক আছে, উনি মেসেজ দিছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ওই দুইটা অপশন। তো যাদের কারেন্ট গেছে তারা মেবি স্মার্ট গেটে কতটা মিস হয়ে গেছে। তো তারা কি করতে হবে, ভিডিওটা দেখে নেবেন একটু, আর বাকি হয়তো আমি অন্য সময় একটু বলবো, বা আগামী ক্লাসে একটু বলে দেবো না স্মার্ট গেটের বিষয়টা, কারণ এটা ইম্পর্টেন্ট একটা অপশন, যদিও এটা পরবর্তীতে আসবে সামনে। ওকে, আপনারা একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আশা করি সমস্যাগুলো এরকম সমস্যা হবে না। আর হইলে আমি তো আছি, আমাকে আসলে আপনারা নক দিবেন আর কিছু বলবেন। গ্রুপটা আসলে একদম একটা থাকে কি, আমি একটা মেসেজ দিলে আপনারা মেসেজ দেন বা রিপ্লাই দেন, আদারওয়াইজ একদম মর। আপনার কারোর সাথে কারো কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং আসলে দেখি না, আসলে এটা দরকার। আপনার নিজেদের মধ্যে একটা বন্ডিং তৈরি করা দরকার। দেখবেন যে একজন কাজ করতেছেন আর একজন ওয়াও যেটা বলতেছেন, আবার আপনি করতেছেন সে বলতেছে, তার মানে দেখবেন যে ইভেন আপনার মনে মনে একটা আসবে যে সে এত সুন্দর ডিজাইন করছে, ইস, আমি যদি পারতাম। আমার মধ্যে এরকম ছিল যে সে যদি করতে পারে আমি যদি পারতাম। ঠিক আছে, ওইরকম না যে সে পারে আমি তার উপরে যাবো গা, ওইটা না, ওইটা আসলে একটা অহংকার হয়ে যায়। তো ওইটা দরকার নেই যে সে পারছে, তা আমি যদি পারতাম মানে আমিও পারবো। এটা হচ্ছে বিষয়টা। ঠিক আছে, তো এই জিনিসটা আপনার মধ্যে যদি আসে, তার আশা করি দ্রুত আপনি শিখতে পারবেন। ঠিক আছে, তাইলে আমরা আসলে আর আচ্ছা, বাড়াই না, যেহেতু কারেন্ট গেছে গা। সো আপাতত আমাদের শেষ করে দিই। কার কোনো কোশ্চেন? আচ্ছা। রাজন ভাই কিছু বলবেন মনে হয়। তবে বলছিলাম আশা ভাই, দোয়া রাখবেন আর কি আমাদের জন্য। অবশ্যই অবশ্যই। এক্সাম আমরা দেখি ভাই প্রত্যেকদিন একটা করে ডিজাইন করে যাতে সাবমিট করতে পারি আর কি, করতে হ্যাঁ, আপনি এখন ট্রাই করবো ভাই। ক্লাসে ব্যস্ত আছে? ব্যস্ততা মেবি, ক্লাস তো আছে মেবি। ফাইনাল টার্ম চলতেছে তো ডিসেম্বর মাস, এই জন্য তেমন ভাবে করা হইতেছে না আর কি ডিজাইন। ও মানে কি, মানে চলতেছে, এখন চলতেছে না পরীক্ষা? জি জি ভাই, ফাইনাল টার্ম এক্সাম ও চলতেছে। আচ্ছা, শেষ হইলে আশা করা যায় যে আপনার আমরা একটু মানে অ্যাক্টিভ পাবো। ইনশাল্লাহ ভাই, দোয়া করবেন। অবশ্যই অবশ্যই, ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, প্র্যাকটিস করবেন। সমস্যা আপনাদের সমস্যা পড়লে আমি আছি, আর যদি সমস্যা না পড়ে তাহলে দেখে যান, আপনি কিন্তু আমার পাইবেন না পরে, বলে দিলাম। আচ্ছা ভাই। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ- আল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।